হ্যালো। তো আ, সবাই কি সাউন্ড শুনতে পাচ্ছি? আমরা ক্লিয়ার? সাউন্ড কি ক্লিয়ার? হ্যাঁ। ওকে, ফাইন। জুমে যারা আছে তারা কি সবাই সাউন্ড শুনতে পাচ্ছি? তোমরা চ্যাটের মাধ্যমে জানাতে পারবা যে সাউন্ড শুনতে পাচ্ছি নাকি পাচ্ছি না। তো আসসালামু আলাইকুম আমার আদরের ছোট্ট ভাই বোনেরা, এবং যারা এই ভিডিওটা দেখছেন, এই লাইভে যারা আছেন, সবাইকে স্বাগতম জানাচ্ছি এই লাইভ ভিডিওতে। আপনারা সবাই জানেন বা তোমরা সবাই জানো, আজকে মেডিকেল ভর্তি পরীক্ষা 2024-এর রেজাল্ট অনুষ্ঠিত হয়েছে, এবং 1.5 লক্ষ বাচ্চা পরীক্ষা অংশ নিয়েছে প্রায়। তার মধ্যে 5,000 জন সৌভাগ্যবান, আমি বলবো 5,000 জন সৌভাগ্যবান এই আহ, সাফল্যের রেখাটা অতিক্রম করতে পেরেছে। তাদেরকে অবশ্যই অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং অভিনন্দন। আল্লাহ পাক তাদের পরিশ্রমটা কবুল করেছেন। আর যারা অল্পের জন্য পারেনি, অনেক পরিশ্রম করেছে কিন্তু পারে নাই, তাদের জন্য আমার মন থেকে দোয়া রইলো, ভালোবাসা রইলো। কারণ সামনে মেডিকেল ভর্তি পরীক্ষা একটা বাধা, সামনে অনেকগুলো অ্যাডমিশন টেস্ট আছে, এবং এইটা জীবনের একটা পরীক্ষা। তুমি সামনে অনেকগুলো পরীক্ষা পাবা নিজেকে প্রমাণ করার জন্য, নিজের ক্যালিবারটা প্রমাণ করার জন্য, নিজের পরিশ্রমের ফসলটা ঘরে তোলার জন্য। আল্লাহ পাক হয়তোবা এইখানে এইখানে তোমার জন্য লিখেন নাই, এবং তিনি আসলে সবচেয়ে ভালো জানেন আমাদের জন্য কোনটা সেরা। তো আমার মনে হয়েছে যে আজকের এই লাইভটা আমাদের করা দরকার। যারা আজকে ভালো করেছি তাদের কথা আমরা শুনবো, যারা আমরা অল্পের জন্য খারাপ করেছি, অল্পের জন্য পারিনি, আমার মনে হয় যে তাদের কথাটা শোনাটা খুব বেশি দরকার। তাদের কথাটাও আসলে শোনা খুব খুব বেশি দরকার। তো আমার মনে হয় যে এখানে তারা সবাই জয়েন হতে পারবা। যারা আমাদের মেডিকেল ব্যাচে ছিলা, তারা যারা ভালো করেছো তারা তো জয়েন হবাই, যারা ভালো করেনি তারাও জয়েন হতে পারো যদি তুমি চাও। আমরা তোমার কথাও শুনতে চাই। কেন অল্পের জন্য কোন জায়গাটাতে তোমার মনে হলো যে হলো না, বা আসলে কি এটা ভাগ্যের বিষয় ছিল কিনা, আমরা তোমার কথাটা শুনতে চাই। তো এই মুহূর্তে যারা জুমে আছো, আমরা এক এক করে তোমাদের কথা শুনবো, বাকিরা আস্তে আস্তে জয়েন হবে। আমাদের বাকি শিক্ষকরা যারা ছিলেন, তারাও আমাদের সাথে আস্তে আস্তে যুক্ত হবেন। আমি এক এক করে তোমাদের কথা শুনতে চাই। যারা এই মুহূর্তে জুমে যুক্ত হয়েছো, তোমরা জানো যে আমি জুমে তোমরা চাইলেই আনমিউট করতে পারবা। আমি এক এক করে তোমাদের সাথে কথা বলতে চাই, এক এক করে তোমাদের সাথে আমি কথা বলতে চাই, সেজন্য হেডফোনটা লাগাতে হবে, না হলে আমি তোমাদের কথা শুনতে পাবো না। ওকে, ফাইন। ঠিক আছে, প্রথমে কার সাথে কথা বলবো, তোমরা চাইলে আনমিউট করে কথা শুরু করতে পারো। হ্যান্ড রেজ করো, তাহলে খুব একটা হ্যালো। ঝামেলা হবে না। আসসালামু আলাইকুম ভাইয়া। রিদওয়ান, রিদওয়ান, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, আপনি হয়তো আমাকে চিনতে পারবেন, আমি 23 ব্যাচের তুমি 23 মেডিকেল ব্যাচের ব্যাচেও ওয়ান অফ দ্য ছিলাম। ডেডিকেটেড স্টুডেন্ট ছিলা, রিদওয়ান। জি। বলো ভাইয়া, হ্যাঁ। আমি প্রথমবার চান্স পাই নাই অল্পের জন্য, এবং হ্যাঁ, আলহামদুলিল্লাহ এবার চান্স পেয়েছি। আমি জামালপুর মেডিকেল কলেজে চান্স পেয়েছি, আমার টোটাল 4 মার্ক কাটছে ভাই। 4 মার্ক কেটে জামালপুর মেডিকেল, কত মার্ক পেয়েছো জি টোটাল? ভাই। ভাই 174 পয়েন্ট, মেরিট স্কোর 174.45, আর টেস্ট স্কোর হচ্ছে 78.25। অদ্ভুত, 78.25, এবং 4 মার্ক কেটে রিদওয়ান। তো তোমরা যারা রিদওয়ানকে চিনো না, আমার স্পষ্ট মনে আছে, কারণ ব্যাচগুলো তো খুব আগে শেষ হয়নি, জাস্ট 1 বছর আগে। 23 ব্যাচে জি ভাই। রিদওয়ান ওয়ান অফ দ্য ডেডিকেটেড স্টুডেন্ট ছিল, ওয়েব অ্যাপে নিয়মিত ক্লাস করতো, তাই না রিদওয়ান? জি ভাই। এবং এবং এবারও রেদওয়ান ছিল। রেদওয়ান, তুমি আমার বুকের উপর থেকে অনেক বড় একটা বোঝা নামাই দিলা ভাইয়া। যখন কেউ খুব ডেডিকেটেডলি পরিশ্রম করে, এবং ওই বাচ্চারা যদি কোনো কারণে চান্স না পায়, শিক্ষক হিসাবে বললাম তো, এক যারা চান্স পেয়ে যায়, ওই আনন্দটাকে ছাপিয়ে এই কষ্টটা আসলে রিদওয়ান, এটা আমরা বলে জি। বোঝাতে পারবো না। জি ভাই, আমি আমি খুব গতবার হতাশ যখন ছিলাম। চান্স পাই নাই, আমি আগের বারও লাইভটা দেখছি, আমি মাইক অন করি নাই, আমি শুধু দেখছি সবার লাইভ কথা। শরমে আমি কোনো কথা বলতে পারি নাই, কিন্তু আমি একবার শপথ নিয়েছিলাম যে আমি পরের বার কথা বলবো, এবং আমি এরপরে আমি আপনাকে কখনো মেসেজও দিই নাই, কোনো মানে টেক্সটও করি নাই। এটা আমার মধ্যে একটা জেদ ছিল যে আমি আমি লাইভে এসে কথা বলবো, এবং আলহামদুলিল্লাহ ভাইয়া। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। শোনা যাচ্ছে না? সবই আশা করি শোনা যাচ্ছে। বলবেন। হ্যাঁ, তোমরা সবাই শুনতে পাচ্ছ ফেসবুকে যারা দেখছে? আহ, প্রথম বলুন। রিদওয়ানের কথা সবাই শুনতে? রিদওয়ান, তোমার বাসা কি রাজশাহী কিনা বলো তো, ভুলে গেছি আমি। না ভাই, আমার ভাই বাসা হচ্ছে ভাই ঢাকা উত্তরাতে। ও রিদওয়ান, তোমার সাথে তো দেখা হবে ইনশাআল্লাহ ভাইয়া। আর জি ভাই। জামালপুর, তুমি দুই একটা মাইগ্রেশন মাইগ্রেশন অন করে রাখবা, আরো সামনের দিকে জি ভাই। এটা এগিয়ে যাবে। আর তোমার যে পরিশ্রম আল্লাহ কবুল করলেন, আমি আজান হচ্ছে, আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ প্রকাশ করতে চাই যে তিনি তোমার ডেডিকেশনটা খেয়াল করেছেন। দেখো, 4 মার্ক মাইনাস করে চান্স পাওয়া কিন্তু সহজ কথা না, আজকে 78 পেলে তুমি আরো সামনের দিকে চলে জি যেতে, ভাই। তাই না? ভাই আমার তো আরো টেনশন ছিল, আমার আগের নিয়ম অনুযায়ী থাকলে 7 মার্ক কাটতো। তো এটা একটা মিরেকল হয়েছে যে এখন 3 মার্ক কাটার ফলে 4 মার্কে নেমে আসছে জিনিসটা। এটা একটা মিরাকল, আসলেই আসলেই আসলেই, তাই না? দ্যাটস জি ট্রু, ভাই। দ্যাটস ট্রু। সত্য কথা যে যদি 7 মার্ক কাটতো,
চান্স পাওয়াটাই কঠিন হয়ে যেত। অনেক টাফ ছিল ভাই। তা আল্লাহ আল্লাহ পাক আসলে যা করেন ভালোর জন্য করেন, তাই না? জি। জি ভাই। ভেরি গুড, ভেরি গুড। জি ভাইয়া, তোমার দোয়া সাথে করবেন ভাইয়া। সেলিব্রেশনে দেখা হচ্ছে। জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রিদওয়ান, তোমার বাবা মাকে আমার সালাম দিও। ঠিক আছে, ঠিক আছে। এরপর এরপর কে কথা বলতে চায় আমাদের সাথে? রিদওয়ানের কথা শুনে মনটা ভরে গেল, আজকের দিনটা সার্থক যে রিদওয়ান চান্স পেয়ে গেছে। আহ প্লিজ, তারপরে কে কথা বলবে? তোমরা চাইলেই আনমিউট করতে পারবা, এখানে কোনো তাড়াহুড়া নাই। আজকে তো, এখন তো অফুরন্ত সময়, এখন তো কালকে পরীক্ষা না। আমারও সময় আছে তোমাদের জন্য, আজকে সারা রাত তোমরা যদি কথা বলতে চাও আমরা আছি। আমি কারো কথা শুনতে পাচ্ছি না কেন? হ্যাঁ, আসসালামু আলাইকুম। ফেরদৌস, হ্যাঁ ফেরদৌস বলো ভাইয়া, শুনছি। হ্যাঁ, দোয়া করবেন ভাইয়া, খুব কাছে গিয়েও পারলাম না এবছর। অনেক চেষ্টা করছিলাম, আপনাদের সাথে শুরু থেকে ছিলাম, একাডেমিক সাইকেল গুলা তো আপনাদের সাথে ছিলাম, বাট লাস্ট লিস্ট হইলো না। ইনশাল্লাহ নেক্সট টাইম আপনাদের সাথেই থাকবো। আমার জন্য তুমি ফেরদৌস, হাসান, তুমি মাত্র মাত্র শুনলে রেদওয়ানের গল্পটা, ঘটনাটা একদম একই ফেরদৌস, একদম একই বাবা। আমি, তুমি এবছর অল্পের জন্য হয়নি, রেদওয়ানের কথাটা থেকে যে ইন্সপিরেশন নাও, 1 বছর চোখের পলকে চলে যাবে। একটা বছর তোমার, আমার আমার সাজেশন হবে, আগামী একটা বছর ভাইয়া তুমি তোমার জীবনের সর্বোচ্চটুকু উজাড় করে দাও। আল্লাহ যাতে, আল্লাহ যাতে বলে যে এই ছেলেটাকে, যদি এর ভাগ্যে মেডিকেল লেখা নাও থাকে, নতুন করে যাতে তোমার আল্লাহ পাক ভাগ্য তোমার পরিবর্তন করেন। বলে না মানুষ তার চেষ্টা দ্বারা পরিবর্তন করেন, আল্লাহ পাক যাতে তোমার পরিশ্রম দ্বারা খুশি হয়ে যান। আমি তোমাকে বড় ভাই হিসেবে শুধু এইটুকু বলতে পারি। ফেরদৌস, তুমি যে জয়েন করেছো, বেশিরভাগ মানুষেরই সাহস থাকে না, অল্প, যে জন্যই হোক, এরকম ভাবে একটু হারানোর পরে সাহস করে কথা বলার। ফেরদৌস, অনেক অনেক ভালোবাসা ভাইয়া। আর কিছু বলবা? হ্যাঁ, একটা সাজেশন দিবেন প্লিজ। হ্যাঁ, একটা সাজেশন দিবেন প্লিজ। হ্যাঁ বলো, এখন শুনছি। কি আমার এখন কি আমি ডেন্টাল টার্গেট করে পড়া উচিত, নাকি ডিরেক্ট সেকেন্ড টাইম ফোকাস করা উচিত? না, তোমার সামনে যে পরীক্ষাগুলো আছে সেগুলোতে ফোকাস করা উচিত। তোমার অবশ্যই মেডিকেলের, আর্ম ফোর্স মেডিকেলে পরীক্ষা দেওয়া উচিত, ডেন্টালে পরীক্ষা দেওয়া উচিত, জাহাঙ্গীরনগর ডিউনিটে পরীক্ষা দেওয়া উচিত, এবং সকল ভার্সিটি পরীক্ষা অংশ নেওয়া উচিত। তুমি যদি একটা জায়গায় ভর্তি হয়ে থাকো, তাহলে আগামীবার তোমার চান্স পাওয়ার জন্য এটা একটা বড় মেন্টাল সাপোর্ট হবে। বুঝতে পারলাম? ডিরেক্ট সেকেন্ড টাইমার, তুমি ডেন্টালের প্রস্তুতি নিলে এটা তো সেকেন্ড টাইমের প্রস্তুতি হয়ে যাচ্ছে, তুমি আর্ম ফোর্স মেডিকেলের প্রস্তুতি নিবা, এইটাই তো তোমার অনেকটা সেকেন্ড টাইমারের প্রস্তুতি হয়ে যাচ্ছে। আর তুমি যতগুলো পরীক্ষা দিবা, এই পরীক্ষাগুলো তোমাকে পরীক্ষার হলে যে যত কিছু শেখাবে, এটা যদি তুমি এই অ্যাডমিশন সিজনে আরো 5টা 7টা পরীক্ষা দাও, তোমার যে লার্নিংটা হবে, তুমি তোমার যে দুর্বলতাগুলো বুঝতে পারবা, এটা বাসায় বসে যতই পরীক্ষা দাও এই দুর্বলতা কোনোদিন বুঝতে পারবা না। বাসায় বসে 1000 বই সলভ করে, 1000 এমসিকিউ সলভ করে এটা হবে না। তুমি যত বেশি পরীক্ষা দিবা, পাবলিক পরীক্ষা এরকম, তত তোমার এক্সাম হলের ফেয়ারনেস কেটে যাবে এবং তত তুমি দক্ষ হবা। এটা তোমাকে সেকেন্ড টাইমে অনেকটা সাহায্য করবে। হ্যাঁ, তুমি আগামী অ্যাডমিশন সিজনটা পুরোপুরি ডেডিকেটেডলি, আগামী 1.5 মাস পুরোপুরি অ্যাডমিশনে ফোকাস করো, একটা জায়গায় চান্স পাওয়ার জন্য চেষ্টা করো, নিশ্চিত করো একটা সিট। তারপরে আরো 8 মাস আছে, অলরেডি 2 বছর পড়েছো এই জিনিস, 8 মাসে তোমার সবকিছু জাস্ট চোখের ঠোঁটের আগায় থাকবে, চিন্তা করার কিছু নেই। আমার মেসেজটা কি ক্লিয়ার ফেরদৌস? জি ভাইয়া, অবশ্যই দোয়া করবেন ভাইয়া। আমার তো দোয়া থাকবেই, ইনশাল্লাহ। ঠিক আছে, ঠিক আছে। অনেক ধন্যবাদ আসসালামু ফেরদৌস। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, এবার কে কথা বলবে? ভাইয়া আসসালামু আলাইকুম। ইফতি ফরিদ নাকি চন্দ্রলেখা? চন্দ্রলেখা বর্মন। চন্দ্রলেখা বর্মন, বলো আপু, শুনছি। হ্যাঁ, ভাইয়া অনেক অনেক থ্যাঙ্কস। অনেক অনেক থ্যাঙ্কস। তোমার রেজাল্ট কি? আমি তো রেজাল্ট জানি না। ভাইয়া আমি কুমিল্লা মেডিকেলে আসছে। অনেক অনেক অভিনন্দন আপু, ছোট্ট বোন, তোমার জন্য অনেক অনেক ভালোবাসা। খুবই ভালো। কুমিল্লা মেডিকেল, বাড়ি কোথায়? হ্যাঁ, ভাইয়া আপনাদের অবদান অনেক বেশি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ চন্দ্রলেখা। এখানে আমরা তো শুধু পথ দেখাইছি, কিন্তু এই পথে দৌড়াইছো তুমি। তোমার বাবা মা তোমাকে এই লেভেল পর্যন্ত নিয়ে আসছেন। তুমি যে আজকের যুগে পরিশ্রম করা কত কঠিন। চন্দ্রলেখা, তোমার বাড়ি কোথায়, কলেজ কোনটা ছিল, একটু পরিচয় দাও। জি ভাইয়া, আমি আমার বাসা কেরানীগঞ্জে, আর আমি হ্যাঁ, ঢাকা সিটি কলেজের একজন স্টুডেন্ট। আচ্ছা, ভেরি গুড। ঢাকা থেকে কুমিল্লা খুবই কাছে, আর কুমিল্লা মেডিকেল কিন্তু ভালো মেডিকেল কলেজ, রিনাউন্ড মেডিকেল কলেজ। অনেকগুলো ব্যাচ বের হয়ে গেছে। অনেক 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 অভিনন্দন জি চন্দ্রলেখা। আহ, তুমি একটু ছোট বাচ্চাদের উদ্দেশ্যে পরামর্শ দাও, তুমি একটু বলো তুমি কিভাবে পড়ালেখা করেছো, কি করেছো, সবাই তো এটাই শুনতে চায়। তুমি কিভাবে ক্র্যাক করলা ভাইয়া, বলো আমি তো, যদি 1.5 লাখ আমার বাচ্চা। হ্যাঁ, অ্যাডমিশন জার্নিটা শুরু করি, তাহলে আমি এসএসসি থেকে একটু বলতে চাই। প্লিজ বলো। ভাইয়া আমি শুরু থেকে অনেক মোটামুটি ভালো স্টুডেন্ট ছিলাম।
আর হুম কি সবসময় রোল 1 2 এর মধ্যে ছিল। আমি অগ্রণী স্কুলের ছাত্রী। আর তারপর ঢাকা সিটি কলেজে, তারপর ভর্তি হয়ে কলেজে। তো এসএসসি তে তো আমাদের তো আর কি মাঝখানে তো পরীক্ষা সবগুলো হয়নি। হুম তো আমার ইংলিশে A+ মিস গেছিল। হুম। ইংলিশে আর কি A+টা মিস চলে গেছিল। তো ওই ওই দিক থেকে এলো আমার ধাক্কাটা মেনলি শুরু হয়। আর কি বরাবরই গোল্ডেন A+ এর ছাত্রী ছিলাম। আচ্ছা। তো তারপর আমরা বরাবরই আর কি মধ্যবিত্ত ফ্যামিলির, আর কি মধ্যবিত্ত ফ্যামিলির। তো হ্যাঁ, ঠিক অনেক আছে। কষ্ট করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, চন্দ্রলেখা, তোমার আবেগ দেখেই বুঝতে পারছি যে বাবা তুমি অনেক পরিশ্রম করেছো, সৃষ্টিকর্তা তোমার এটা কবুল করেছেন। হ্যাঁ, আঙ্কেল আন্টি তোমার সাথে আছেন এখন ঢাকায়? হ্যাঁ, হ্যাঁ। মা একটু নিচে আছে। আমি আমি এখন একাই আছি আর কি। খুব ভালো, খুব ভালো বাবা। তুমি তারপর এইচএসসি তে যদি বলি, পড়ালেখা পড়ালেখা করলে কিভাবে? গত 3 মাস শুধু এইটুকু বলো সবার জন্য, গত 3 মাস তুমি পড়ালেখা করলে কিভাবে? ভাই আমি কিন্তু কোনোটাতে ফুল কোর্সে ভর্তি ছিলাম না। আমি শুধু এসিএস এ ফুল কোর্সে ভর্তি ছিলাম। অ্যাচিভে হ্যাঁ। ফার্ম গেটে আর কি ফার্ম গেটের ইসে ভর্তি ছিলাম, ওই জায়গায় এক্সাম দিতাম। আর সব জায়গায় এক্সাম ব্যাচে ভর্তি ছিলাম স্পেশালি। আচ্ছা আচ্ছা আর আচ্ছা। কোনোটাতে আমি শুধু এসিএস এর আপনাদেরই ক্লাস করছি। আর কোনোটাতে আমি আর কি ফুল ব্যাচে তুমি ভর্তি তুমি ছিলাম। অনেস্টলি বলো তো, আমরা কি তোমাকে আসলেই সাহায্য করতে পারছি? অনেস্টলি বলো। ভাইয়া আমি আর যার ক্লাস করছি না করছি, আপনার ক্লাস একটাও মিস দেই নাই ভাইয়া। আপনি আমার আর কি মেনলি আদর্শ ছিলেন, যদি সত্যি কথা মনে থেকে বলতে চাই। থ্যাংক ইউ সো মাচ। বাট আমার ঠিক আছে, আমি না হয় করছি, আমরা ওভারঅল যে সার্ভিসটা দেওয়ার ব্যবস্থা করেছি, এটা কি তোমার কাজে লাগছে কিনা, যদি জি ভবিষ্যতে ভাইয়া, বাচ্চা অবশ্যই। কাচ্চারা আমি বলতে চাই, আমাদের উপর আমার ধরো। শুধু এক বিষয় নেই, আমার শুধু কাজে লাগে নাই। আমি এইচএসসির পর থেকে আপনাদের সার্ভিসটা পাই, কারণ আমি আর কি বাসায় আমার একজন টিচার ছিল, কিন্তু আমি কোথাও কোচিং এইগুলি করতাম না। আমি শুধু অনলাইন ভিত্তিক পড়াশোনা করতাম, আচ্ছা যেটা ট্রুলি স্পিকিং। আচ্ছা আচ্ছা। আমি নিজেও অনেকদিন ধরে শুধুই অনলাইন পড়ালেখা করছি। অনলাইন আসলে ফিউচার এবং প্রেজেন্ট বর্তমান দুটাই। চন্দ্রলেখা, তোমার সাথে কি সেলিব্রেশনে দেখা হবে? তুমি আসবা তো নাকি? জি ভাইয়া, অবশ্যই ভাইয়া। খুবই ভালো, খুবই ভালো চন্দ্রলেখা। তোমার সাথে কথা বলে আমরা আসলে এই যে সারা বছর পরিশ্রম করি, ধরো অনলাইনে আমরা পড়াই, এটা ধরো আমাদের অনেকেরই এটা একটা ইনকামের সোর্স, ঠিক আছে। কিন্তু সত্য কথা হলো কি জানো, এই যে তো এই সেলিব্রেশনের এই দিনটাতে যখন আমরা তোমাদের সাথে কথা বলি, এইটা আসলে সবকিছুকে ওভারকাম করে চলে যায়। এই যে তোমরা যখন বলো যে ভাইয়া আমি চান্স পেয়েছি, আপনারা আমাদেরকে একটু হলেও সাহায্য করেছেন, এইটা আসলে কোনো কিছু দ্বারাই আমরা বিবেচনা করতে পারবো না। চন্দ্রলেখা, তোমার জন্য আমার অনেক অনেক দোয়া থাকলো। আমরা চেষ্টা করব তোমাদের জন্য, যারা চান্স পাচ্ছ এবার, আজকে চান্স পেয়ে গেলা, তোমাদের জন্য আগামী 7 দিনের মধ্যে মেডিকেল ফার্স্ট ইয়ারে তোমরা কি কি ফেস করতে যাচ্ছ, কি কি চ্যালেঞ্জ ফেস করতে যাচ্ছ, এবং এটার উপরে একটা ওরিয়েন্টেশন নেওয়ার, যে ফার্স্ট ইয়ারে ভর্তি হওয়া। কারণ তোমরা বাংলা মিডিয়াম থেকে সম্পূর্ণ নতুন একটা জনরায় ঢুকছো, জি ভাইয়া। সবকিছু ইংলিশে, A to Z ইংলিশে। এবং তুমি এখন কিন্তু আজকে থেকে কিন্তু তোমরা ডাক্তার হয়ে গেলা, যারা আজকে চান্স পাচ্ছ। বাস্তবতা কি জানো, যেদিন থেকে যেদিন থেকে তুমি ক্যাম্পাসে অ্যাপ্রোনটা পরে ঢুকলা, অ্যাপ্রনটা চড়ানো মাত্রই কিন্তু সাধারণ মানুষ মনে করে ডাক্তার। ধরো তুমি রিক্সায় কুমিল্লা, তুমি তো কুমিল্লা মেডিকেলে, ধরো তুমি হোস্টেল থেকে রিক্সা করে কুমিল্লা মেডিকেলে যাবা, অ্যাপ্রন পরে নিয়েছো, রিক্সাওয়ালা মনে করবে তুমি একজন ডাক্তার। তো তুমি আজকে থেকে কিন্তু সমাজে একটা অন্য রেসপেক্টে চলে গেলা। এটাই বাস্তবতা, এটাই সত্যি। তো কিন্তু একটা নতুন স্ট্রাগলে ঢুকে গেলা, এটাতেও একটা যদি শুরুতে একটা গাইডলাইন থাকে যে আসলে কিভাবে কি করতে হয়, সেটা খুব ভালো হয়। তো আমরা এটা প্ল্যান করেছি অলরেডি, এটা কালকে ইনশাল্লাহ ঘোষণা পাবা, কাল পরশুর মধ্যেই। আমরা তোমাদের ছোট্ট ছোট্ট 2 থেকে 3টা সেশনে তোমাদেরকে একটা ওরিয়েন্টেশন দিয়ে দিব, যে আসলে মেডিকেলের ফার্স্ট ইয়ারে কি হয়, প্রথম মাসটা কি করতে হবে, জি কি কি ভাইয়া, বই অনেক কিনতে ভালো হয়। হয়। আহ তাহলে একটা ছোট্ট আইডিয়া পেয়ে গেলা, ঠিক আছে। আর যারা এবার পারে নাই, আহ চন্দ্রলেখা, জাস্ট তোমার সাথে লাস্ট আমরা শেষ করি, তুমি আমাকে বলো তো বাবু, তোমার কোন গুণটার জন্য তুমি চান্স পাইলা? 1.5 লাখ বাচ্চা তো পরীক্ষা দিয়েছে, তোমার কি মনে হয় তুমি কেন চান্স পাইলা? কোন জিনিসটা ভাইয়া তোমাকে আমি আলাদা করেছে অনেক সবার চেয়ে? অধ্যবসায় আছি, আমি অনেক ধৈর্য ধরে পড়াশোনা করছি। আমি যে পরিমাণ কষ্ট করছি আর কি। একটু একটু সবার সাথে শেয়ার করো না, কতক্ষণ পড়ালেখা করছো একটু, এগুলা তো ছোট বাচ্চারা ভাইয়া আজকে আমি খালি। আমি এই অ্যাডমিশনের টোটালি বলতে গেলে আমি 3 4 ঘন্টা ঘুমাইছি। যেটা মনের থেকে কথাটা বললাম, আমি কোনো এক্সট্রা কোনো ইসের জন্য কথা বলি নাই। মানে 3 4 ঘন্টা দিনে? না ভাই, আমি রাত্র 2টা 2:30 পর্যন্ত পড়তাম। তো আমার কোচিং থাকতো 8টা বাজে, তো আমার 6টা বাজে উঠতে হইতো বাসা থেকে, তারপর ফার্মগেট যাইতে যেতে 1 ঘন্টা সময় লাগতো। আমি এই মাঝখানে 3 4 ঘন্টায় আমার ঘুম হইতো। তাছাড়া সারাদিন আমি আমি সবসময় আর কি তারপর বাসায় আসতাম কয়টা বাজে,
বাসায় 12টা 1টা বাজে আসতাম ওই কোচিং এর পরীক্ষাগুলি দিয়ে। তারপর 12টা বাজে আইসা তারপর এই নিজে পড়াশোনা করতাম, ওই তো তখন কিছু লাঞ্চ টাঞ্চ করে তারপর নিজে আবার পড়াশোনা টেবিলে বসে যেতাম। তো তারপর বাসার টিচার আসলে ওনার কাছে আমি শুধু কোশ্চেন সলভ করতাম, যেগুলি ভুল করে আসছি ওইগুলি স্যার কোথা থেকে কই ভুল করছে এইগুলি শুধু কোশ্চেন সলভ করতাম। তারপর স্যারের কাছে 1-1.5 ঘন্টা পড়তাম। তারপর আপনাদের ক্লাস আমি লাইভে করতাম না কখনোই, আমি আচ্ছা, সব রেকর্ডেড ক্লাস করছি ভাই। ভেরি গুড, ভেরি গুড। তোমার যেটা ভালো লাগবে, অনলাইনে তো এটাই সুবিধা। লাইভে হলে তো নিজের সময়ের সাথে অনেক কিছু মেলে না। চন্দ্রলেখা, তুমি যা বললা 3-4 ঘন্টা ঘুমাইছো, সত্য কথা কি জানো, এটাই বাস্তবতা। এখানে যাদের কথা বলবো বেশিরভাগই দেখা যাবে যে তুমুল পরিশ্রম করেছে, হয়তো বা কাউকে 15 ঘন্টা পড়তে হয়, কাউকে 10 ঘন্টা, কাউকে 8 ঘন্টা, কিন্তু ডেডিকেশন দেওয়া ছাড়া এই জিনিস ক্র্যাক করা। আমি তো জি স্যার। আমি তো সেদিন আমিও একটা রুমের ইনভিজিলেটর ছিলাম, আমি শুধু আল্লাহর কাছে দোয়া এখনো শুক্রিয়া জানাই যে কিভাবে এই জিনিস ক্র্যাক করলাম এত এত বাচ্চার মধ্যে। তো তোমরা যারা আজকে আমার সাথে কথা বলছো, তোমরা নিঃসন্দেহে পরিশ্রম করেছো, এবং এই পরিশ্রমটা উপরওয়ালা জি কবুল ভাইয়া। করেছে। আর আমার ফার্ম গেটে কিন্তু অ্যাচিভে কিন্তু আমার সবসময় আর কি প্লেস থাকতো, ফার্স্ট সেকেন্ড এই ধরনের থাকতো, কিন্তু এক্সপেকটেশনটা একটু বেশি ছিল যে ঢাকার মধ্যে হবে। কিন্তু ভাইয়া আমি এখন মনে এটাই বুঝাইছি যে আমার পরীক্ষা যদি আমি ওই পরীক্ষার হলে যদি আমার পরীক্ষাটা আরো খারাপ হয়ে যেত, আমি যে না না ধরে রাখতে পারতাম, আমি যা পাইছি আমি ভগবানের কাছে এটাই অনেক প্রার্থনা করি। বাবারে শোনো, ঠিক আছে, ঢাকার মধ্যে থাকলে অবশ্যই একটু তো ভালো লাগে, ঢাকা হলো ধরো বাংলাদেশের রাজধানী, কিন্তু এগুলো আসলে ম্যাটার করবে না। বুঝাতে পারলাম? তুমি যদি মেডিকেলে মেডিকেলে ঢোকার পরে জাস্ট একই রকম ডেডিকেশন দিয়ে পড়ালেখা করো, ভালো দিন শেষে ভালো ডাক্তার হওয়াটাই তো কথা। এটা যে কোনো মেডিকেল থেকেই খুব ভালো মতো হওয়া যায়। তো এটা নিয়ে মোটেই এক কণার মন খারাপ করারও দরকার নাই। দেড় না লক্ষ ভাইয়া। বাচ্চার মধ্যে 5,000 ঢোকা এটা বিশাল ব্যাপার, হ্যাঁ। আর ভাইয়া যদি আজকে একটু বলি, আজকে আমার বাবাকে লিটারালি কল দিচ্ছি, আর কি বাবা এই দিক দিয়ে কান্না করতেছিল, আমি এই দিক দিয়ে কান্না করতেছি। অদ্ভুত, অদ্ভুত। চন্দ্রলেখা, তোমার সাথে দেখা হওয়ার আগ্রহ বেড়ে গেল। ইনশাল্লাহ সেলিব্রেশনে দেখা হচ্ছে আপু, ঠিক আছে? তুমি আজকের লাইভে যুক্ত হয়ে আমাদের লাইভটাকে তুমি ধন্য করে ফেললা। সম্পদ, কিছু বলবা? না ভাইয়া, শুনতেছিলাম আসলে এরকমই হচ্ছে প্রিপারেশন হওয়া উচিত। এই যে ও বললো 3-4 ঘন্টা ঘুমাইছি বা 4 ঘন্টা ঘুমাইছি, রেগুলার ক্লাস করছে, আসলে যারা চান্স পাইছে বা ভালো করছে তারা কিন্তু আলটিমেটলি এরকমই করছে। সো অনেকে আছো জুনিয়র বা যারা পরীক্ষা দিবা, তারা জিজ্ঞাসা করো যে ভাইয়া কতক্ষণ ঘুমানো উচিত, কতক্ষণ পড়া উচিত। ওর পুরা জার্নি থেকে কিন্তু একটা জিনিস খুব স্পষ্ট বোঝা গেল যে শুধুমাত্র ঘুমের টাইমটা বাদ দিয়ে সে সারাক্ষণ পড়াশোনা করছে, হয়তো সে কোচিং করছে, নয়তো সে টিচারের কাছে করছে, প্রশ্ন সলভ করছে, এরকম কিছু না কিছু করছে। সো এই তো এই ডেডিকেশন, তো এই ডেডিকেশন যাদের মধ্যে বেশি ছিল হয়তো তারাই ভালো করছে আর কি। এই আর কি ভাইয়া। আসলে চন্দ্রলেখা আসলে আমাকে মুগ্ধ করলো, সবাই এখানে মুগ্ধ করছে। চন্দ্রলেখা, অনেক অনেক ভালোবাসা বাবা। থ্যাংক ইউ, হ্যাঁ। হ্যাঁ, দোয়া করেন আমার জন্য। অবশ্যই, ঠিক অবশ্যই আছে। অবশ্যই। আপনার। চন্দ্রলেখাটা কেটে গেছে। আচ্ছা, ফাইন, ঠিক আছে। আর কে কথা আরো যারা যারা আছে। অ্যানি, ইয়েস। জি স্যার। অ্যানির সাথে দেখা করাটা তো আমারই লক্ষ্য। ও আমার 24 ব্যাচের সবগুলো সাইকেলের ও আমার কোঅর্ডিনেটর ছিল। ধরা যায় যে পেস মেকার যেমন থাকে, ধরো মডারেটর যেমন থাকে, ধরো হার্টের যেমন পেস মেকার এসএনও, অ্যানি আমার একাডেমিক ব্যাচের সবগুলো সাইকেলের পেস মেকার ছিল। তো অ্যানি সাথেই আমি আজকে ক্লাস নিব কি নিব না, যদি কোনো ক্যান্সেল করতে আগে অ্যানির সাথে পরামর্শ করতাম, তারপরে আমি পোস্ট করতাম যে আজকে ক্লাস নিতে পারছি না। অ্যানি, তুমি কিছু বলার আগে আমি তোমার প্রতি আমার ভালোবাসা জানিয়ে দিই, ছোট বোন। তুমি যদি চান্স না পাইতা, আমার মন খুবই খারাপ হতো, খুবই খারাপ হতো, খুবই খারাপ হতো। অ্যানি, তোমার বাসা তো বরিশাল, রাইট? জি স্যার, আমার বাসা বরিশালে। তুমি চান্সও আমি পেয়েছো বরিশাল বরিশাল মহিলা মেডিকেলে? কলেজে পড়ালেখা করেছি। তুমি কি চান্সও পেয়েছো বরিশাল মেডিকেল কলেজে? জি স্যার, শের বাংলা মেডিকেল কলেজ। এটা এটা কি তুমি ইচ্ছা করে বরিশাল মেডিকেল চয়েস দিছিলা, মানে বরিশাল মহিলা কলেজ না থেকে আমি না, বরিশাল মেডিকেল বরিশাল কলেজে চলে মেডিকেল গেলা? 5 নাম্বারই দিছিলাম, 4টা দিছি ঢাকায়, কিন্তু আসছে এখানে। দেখছো, দেখছো, মানে আল্লাহ যে উপরে নিজের হাতে এইভাবে এগুলো জিনিসগুলো লেখে, খেয়াল করছো? আগে ছিল বরিশাল মহিলা কলেজ বিএমসি, এখনো বরিশাল মেডিকেল কলেজ, এখনো বিএমসি। তোমার কোনো পরিবর্তন হলো না। ঘরের মেয়ে বরিশালেই থেকে গেলা। অ্যানি, তোমার জি অভিজ্ঞতা শেয়ার করো আমাদের সাথে, তোমার কেমন লাগছে, কি খবর, সব বলো আমাদেরকে শুনি। স্যার, রেজাল্টটা পেয়ে তো আনন্দের রেজাল্ট। শেষ কয়েকদিনে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ছিলাম, ভাবছিলাম কি না কি হয়। হ্যাঁ, তারপরে পরীক্ষা কেমন দিয়েছিল আগে সেটা বলো, পরীক্ষা দিয়ে তোমার অনুভূতি কি? পরীক্ষা আমি স্যার ভালোই দিয়েছিলাম। এক দাগে আমি 80টা কনফার্ম দাগাইছিলাম, তারপরে আচ্ছা, আমি আরো 10টা রিস্ক নেই, হ্যাঁ, 90টা আমি দাগাইছিলাম স্যার।
আর আচ্ছা। বেশি টাকায়নি কারণ ভয় করছে অনেক যদি মাইনাস যায় অনেক। এরপরে তারপর মিলাইছি আপনাদের সলভ শিট, তারপর বিভিন্ন কোচিং হ্যাঁ, সেন্টারে যে সলভ শিট দিয়েছিল, তো এখানে 80 থেকে 83.75 মার্কস ছিল, কিন্তু 80 থেকে 83, কমছে। কিন্তু তুমি হুম, পেলা 77। কিছু 77 পেয়েছি। সবারই মার্ক কমছে আমি দেখলাম, এবার নিশ্চয়ই কিছু প্রশ্নের উত্তর ভুল ধরে কাটছে, আমি শিওর। আমি অল্প আর কি। না না, এই বিষয়ে আমার কোনো সন্দেহ নাই। প্রত্যেক বছরই কিছু না কিছু এরা গ্যাঞ্জাম করে, কিছু ভুল কাটে প্রত্যেকবারই। গত 2-1 বছর ধরে মার্ক কম ছিল না, গত 2-1 বছরের মানে উত্তরপত্র মোটামুটি কারেক্ট ছিল। কিন্তু প্রত্যেক বছরই এরা যাই হিসাব করে পোলাপান, আমরা যা হিসাব করি তার চেয়ে 3 মার্ক কমে যায়। কোনো কারণ নাই তো কমে যাওয়ার, কারণ এটা তো একটা ফেয়ার এক্সাম, মানে পরীক্ষা হচ্ছে, বই থেকে উত্তর হচ্ছে। নিশ্চয়ই কিছু না কিছু এরা ভুংভাং কাটছে আর কি। তুমি তুমি তাহলে 83-82 চিন্তা করেছো, 77 পেয়েছো। ওকে, জি তুমি একটু স্যার, সবার জন্য পরামর্শ দাও যে 77.75 আসলে পেয়েছি। হুম। আরেকটু মানে কিভাবে পড়লা তুমি 77, এই কেমনে পাওয়া সম্ভব এরকম চাপের মধ্যে থেকে, বলো তো। স্যার আমি সবসময় মেইন বই পড়েছি, মেইন বইয়ের বাইরে অন্য কিছু পড়িনি। কোনো প্রশ্ন ব্যাংক আর হচ্ছে মেইন বই, এছাড়া কোনো ডাইজেস্ট বলেন, তারপরে যে বিভিন্ন কোচিং সেন্টারে যে আলাদা যে সরকারি বইগুলো ছিল ওগুলো আমি ধরেই নি, শুধু বারবার মেইন বই পড়েছি। আর তারপর অন্যান্য রাইটার তাও আর পড়িনি, কারণ ভাবছি যে হবে না, মানে আমি এত কুলাইতে পারবো না, আমি শুধু মেইন বইয়ের উপরই ডিপেন্ডেন্ট ছিলাম। হ্যাঁ, মেইন মেইন বই। বই আর পড়েই তুমি। আপনার কাছ থেকে আমি বায়োলজি কিভাবে দাগানো লাইন থেকে তারপর ফিজিক্স, এগুলো সব আমি বুঝতে পারছি যে কিভাবে পড়া যায়, মেইন বই কিভাবে আত্মস্থ করতে হয়, তা আপনার কাছ থেকে ভালোভাবে শিখছি, তার জন্য আপনার কাছে অনেক কৃতজ্ঞ স্যার। থ্যাংক ইউ অ্যানি, থ্যাংক ইউ। আমিও তোমার প্রতি কৃতজ্ঞ। তুমি আমার সাইকেলের ক্লাসগুলোকে যেভাবে মানে ধরে রেখেছিলে, আমিও শিক্ষক হিসাবে তোমার প্রতি কৃতজ্ঞ। আহ তুমি আমার মনটা আজকে খুব ভালো করে দিয়েছো বাবা, আমি খুবই হ্যাপি, খুবই হ্যাপি। সম্পদ, হ্যাঁ বাকিরা কোথায়? ভাইয়া, আমি হ্যাঁ, শুনতেছিলাম তো অ্যানির কাছে। আমি জানতে চাইবো তোমার ইংলিশ জিকের প্রিপারেশনটা কেমন ছিল। ভেরি তুমি গুড। হচ্ছে ইংলিশ জিকে কিভাবে প্রিপারেশন নিছিলা, বা তোমার জুনিয়রদের উদ্দেশ্যে তুমি কি বলতে চাও যে 25-এর মধ্যে কত পেলে, বা কিভাবে প্রিপারেশন নিলে তারা 20+ মার্কস পেতে পারে, বা এইচএসসি লাইফ থেকেই তারা কিভাবে একটু একটু করে পড়ে রাখতে পারে ব্যাপারগুলা। ইংরেজিতে আমি এইচএসসি লাইফ থেকে বেসিক ক্লিয়ার করে রাখছিলাম, এই জন্য আমার ইংরেজিতে সমস্যা হয়নি। ইংরেজিতে আমি আহ, এখন তো জানি না, মানে যেটাকে আমি সলভ করছিলাম সলভ শিট ই করে একটা আমি দাগাইনি, আর একটা আমার ভুল গেছে। কে 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 হ্যাঁ হ্যাঁ, বলো হ্যাঁ। আহ ইংরেজি 15টার মধ্যে আমি একটা ভুল করছি আর একটা আমি দাগাইনি, মানে কনফিউশন ছিল এই জন্য দাগাইনি। তার মানে আমি 13টা মানে সঠিক হয়েছিল। আমার বেসিক ক্লিয়ার ছিল ইংরেজিতে, আর ইংরেজিতে আমি সবসময় বেসিক দেখে তারপরে আহ, প্রশ্ন ব্যাংক সলভ করতাম ইংরেজি। আর জিকের ক্ষেত্রে আমি শুধু এই যে বাংলাদেশের আর সাম্প্রতিক বিষয়টাই বেশি প্রাধান্য দিয়েছিলাম, শেষের দিকে কয়েকটা আন্তর্জাতিক পড়ছিলাম। কিন্তু আমি জিকে তে বেশি দাগাইতে পারি নাই, কারণ ওই আমার খুব কনফিউশন হয়েছে, আমি জিকে তেই মানে 6টার মতো আমি দাগাইনি। হয়তো দাগাওনি, বলো কি? না, আমার হ্যাঁ, জিকে তে অনেক কনফিউশন, আর অন্য আর আর সবগুলোই আমি। দুইটা দাগাইলেই তো মোটামুটি আরো সামনে চলে আসো, বরিশালের নদীটা, পদ্মা নদীটা পার হয়ে এপারে চলে আসো, জাস্ট দুইবার, দুইটা জিকে দাগাইলেই পদ্মা নদী ক্রস, হ্যাঁ, নাকি? না, এইটা কিন্তু ভাই অবশ্যই। একটা মেসেজ আমার কাছে মনে হচ্ছে। অনেকের ইংলিশ দিকে প্রিপারেশন খারাপ থাকলেও মেইন সাবজেক্ট গুলার প্রিপারেশন যদি খুব ভালো থাকে, 75 নাম্বার, তার কিন্তু আলটিমেটলি চান্স হয়ে যাচ্ছে, হ্যাঁ যেটা হ্যাঁ হচ্ছে হ্যাঁ, অ্যানি প্রুফ করলো আর কি। ভেরি গুড, ভেরি গুড। এটা প্রত্যেকজনের কাছ থেকে নতুন নতুন লার্নিং পাওয়া যাচ্ছে, হুম তাই না? হুম হুম। ভেরি গুড, ভেরি গুড। ঠিক আছে অ্যানি, তুমি সবার উদ্দেশ্যে আর কিছু বলতে চাও? আর কিছু সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো কিছু করতে পারি, এই পেশায় আসতে পেরেছি, এই পেশায় যেন মান রাখতে পারি। ইনশাল্লাহ, ইনশাল্লাহ তুমি পারবা, তুমি যে পরিমাণ ডেডিকেটেড, তুমি না পারলে কে পারবে? খুবই ভালো বাবা। ঠিক আছে, তোমার সাথে তুমি সেলিব্রেশন অবশ্যই আসবা, হ্যাঁ? জি স্যার, অবশ্যই এসে আমাকে ইনশাল্লাহ। খুঁজে অবশ্যই আমার সাথে দেখা করবা, কারণ ওখানে অনেক ভিড় থাকে। তোমার জন্য ইনশাল্লাহ স্যার। আলাদা প্লট বরাদ্দ, ঠিক আছে? তুমি আমার 24 ব্যাচের স্টার স্টুডেন্ট, ঠিক আছে? ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ বাবা। ঠিক আছে, আমরা আরেকজনের কথা শুনি। আদিবা বলছিল, আদিবা কথা বলবা নাকি? তার আগে একজন অবশ্য বলে রেখেছে, ও গেল কই? আচ্ছা, এখানে ইলমাও আছে, ইলমাও একই রকম অ্যানির মতো। ইলমাও আমার 24 ব্যাচের সাইকেলের নিয়মিত স্টুডেন্ট ছিল। ইলমা, তুমি কথা বলবে নাকি? মাসরুর যুক্ত হয়েছে আমাদের সাথে, মাসরুর। মাসরুর, তোমার চাঁদ বদনটি একটু স্টুডেন্টদেরকে হ্যাঁ দেখাও। ভাই, আসসালামু আলাইকুম। আরে একটু লাইভে চলে আসো মাসরুম।
এই যে ভাই আসতেছি, ভাই আসতেছি, আচ্ছা, ঠিক আছে। আসতেছি ভাইয়া, আম, এই তো। বা ভাই ওকে, ভাই এই যে আমি একটু সাদ সাদ একটা ছেলে আছে দেখেন, এই যে মিফতাহুল সাদ। ওকে ডাকো। হ্যাঁ, হ্যাঁ, মিফতাহুল ইসলাম সাদ। সাদ, একটু আনমিউট করো। মিফতাহুল ইসলাম সাদ। হ্যাঁ, আমি সাদের সাথে একটু কথা বলি। ও হচ্ছে ভাই আমার ক্লাস 9 থেকে স্টুডেন্ট ছিল। এই ছেলে শুরু থেকে পড়াশোনা করে আসতেছে ইঞ্জিনিয়ারিং এর জন্য, বুঝছেন। হ্যাঁ। আমি আসলে রেজাল্টে খুবই শকড হয়েছি আজকের। মানে আমি কি ধিক্কার জানাবো নাকি বুঝতেছি না। এই ছেলে আপনার, সে ধরেন ইন্টারমিডিয়েটের শুরু থেকে ফুল সিলেবাস পড়ার জন্য অনেক মানে আমার কাছে বলছে যে ভাই আমি ম্যাগনেটিজমের চ্যাপ্টার ছিল, এই চ্যাপ্টারটা ভাই আপনি একটু আলাদা করে পড়াই দিয়েন। মানে ওদের ক্লাস 9 থেকে আমি হচ্ছে সায়েন্সের সবগুলা সাবজেক্টই পড়াইতাম, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি সবই পড়াইছি। হুম। বায়োলজি ছাড়া ফিজিক্স কেমিস্ট্রি আর 2টা বায়োলজি ম্যাথ। পড়ানোর সাহস করছো তুমি? তো ওই সময় ওদের যখন অফলাইনে পড়ানো শুরু করলাম, তারপরের থেকে ওদের হচ্ছে আপনার 2020 সালের মার্চ থেকে ওদের মানে ওই সময়টা আপনার হলো করোনা আসার কারণে তখন অফলাইনে বন্ধ করে দিয়ে ওদের অনলাইনেই অল্প করে পড়াইতাম। তো সেই সময় থেকে ওদের সাথে পরিচয়, ক্লাস 9 থেকে। আর এখন আমি প্রথম থেকে জানি ও হলো ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট, ইঞ্জিনিয়ারিং এর জন্য প্রিপারেশন নিচ্ছে, ফিজিক্সের ম্যাথ করতেছে, অনেক কঠিন কঠিন ম্যাথ করে, ম্যাথের ক্লাস টাস গুলা করতেছে। আজকে হঠাৎ করে শুনিও সোহরাওয়ার্দী মেডিকেলে চান্স পেয়ে গেছে। তো আমি আসলে খুবই খুশি হয়েছি সাদের এই রেজাল্টে। সাদ, তুমি যদি একটু ভয়েস অন করে কথা বলো। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? সাদ, ওর মাইক অন হয়েছে, কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা নাকি আমার যাচ্ছে, কাছে শোনা যাচ্ছে, আসতেছে? শোনা শোনা যাচ্ছে, যাচ্ছে? শোনা জি যাচ্ছে, ভাইয়া, শোনা যাচ্ছে। না, শুনতে সাদ পাচ্ছেন? তোমার হ্যাঁ, ভয়েস আসতেছে না। না, মাসরুর শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। মাসরুর শোনা যাচ্ছে, আচ্ছা। তোমার ওখানে মাইক কানেক্ট করো। ও ও না, ঠিক আছে ঠিক আছে। মাসরুর শোনা যাচ্ছে। স্যার, তুমি বলো। কি আর বলবো ভাইয়া, অনুভূতি। না, তুমি এরকম মাসরুর ভাইকে ডিচ করলা কেন? ভাই ডিচ করি না, আমি আমি এখনো কিন্তু ইঞ্জি অ্যাসপিরেন্ট আছি। আমার বৃহস্পতিবার প্রিলির এক্সাম আছে আমার। আমি কিছুক্ষণ আগেও একটা কোয়েশ্চেন ব্যাংক পড়তেছিলাম ইঞ্জিনিয়ারিং এর। ডিচের ব্যাপারটা আসলে এটা কি বলবো আর কি, বা এটা ডিচ না আসলে, এটা এটা আচ্ছা, আচ্ছা, এটা তুমি আসলে ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট, মাঝখান থেকে মেডিকেল ভর্তি পরীক্ষা ভুলে দিতে গেছো এবং চান্স পেয়ে বসে ভুলে না আছো। না, এটা 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 খুবই মিসরিপ্রেজেন্টেশন হবে, ভুলে দিতে গেছি আসলে। আমি তোফায়েল ভাই আপনার ক্লাস করছিলাম হচ্ছে, দ্য ফার্স্ট ওয়ান ওয়াজ 2022 তে, যখন আমাদের এসএসসি বন্যার কারণে 3 মাস পিছায় যায়। সো আমার আচ্ছা, তখন মানে অসম্ভব লেভেল অফ বেকার লাগতেছিল নিজেকে। ওয়াও। তখন আমি করলাম কি, একটা গাজী আজমলের বই কিনে নিয়ে আসলাম। আমি জানিও না কি, আমি তো একটা জিনিস অ্যাড করতে হবে, আমি ছিলাম হচ্ছে ইংলিশ ভার্সনের স্টুডেন্ট। তো আচ্ছা, তখন এই এই কালচারাল শকটা, যে আমাকে বায়োলজি বাংলায় পড়তে হবে, এত অ্যাবসার্ড অ্যাবসার্ড টার্ম, মানে এটা খুবই আমার জন্য একটা মানে শখ ছিল, কালচারাল শখ যেটা মানুষ খায় আর কি। আচ্ছা। তো গাজী আজমল স্যারের বই আনে, আমি কিচ্ছু জানি না কিভাবে পড়তে হয়। আমার একজন বায়োলজি টিচার ছিলেন স্কুলের, আবু সালেক স্যার, অসাধারণ টিচার। হুম। উনি বললেন তুমি পড়া শুরু করে দাও, তোমাকে দিয়ে মেডিকেল হবে। দেন আচ্ছা, আপনার চ্যানেলটা, মানে আল্লাহ আর কি যেটা চায়, আপনার চ্যানেলটাই আসলো আমার সামনে। দেখলাম জেনেটিক্স এর একটা ফ্রি ক্লাস ছিল, আপনার ওখানে 2টা ক্লাস ছিল, আর 3টা আচ্ছা। সব মিলায়, মানে এভলিউশন, এটা সেই পুরানো ক্লাস, আপনি যখন ওই যে ওই যে যখন আমি, হ্যাঁ, গ্রাফিক্স টাইপ পেন দিয়ে দিয়ে পড়াতাম। পড়াতেন। হ্যাঁ। And দেখলাম এখন জেনেটিক্স আমার আর কি, মানে ক্লাস 9 থেকে ভালো লাগতো জিনিসগুলো, কেন লম্বা কেন খাটো, এই জিনিসগুলো আর কি আমার কাছে খুব মজাদার লাগতো। তো তখন আমরা ক্লাসটা দেখলাম, দেখে বললাম ওকে ফাইন, এটা তো খুব মজাদার একটা ক্লাস। দেন আমি ওই চ্যাপ্টারটা আমার এসএসসি দেওয়ার আগেই শেষ। আমার ওই ইনফরমেশন ওগুলা, এই সহপ্রকটতা সমপ্রকটতা, ওই 9:7 আর 1:2:2:1, এগুলার যে ওইটা তখন থেকে আমার ক্লিয়ার। আর তখন থেকে আমি আপনার ক্লাসটা করে একটা কাট আইডিয়া পাইছিলাম যে কিভাবে মনে রাখতে হবে আর মুখস্থ করতে হবে। এই যে আমার যেরকম কালচারাল শখ যেটা বললাম না, এই যে সহপ্রকটতা সমপ্রকটতা, এটা তো ইংলিশে নাই। এই এই শখটা আমার জন্য একটা ইয়ে ছিল, যে এইভাবে সূক্ষ্মভাবে বাংলা টার্ম দিয়ে যে মানুষকে, মানে কি বলবো এটাকে, শোয়া মানে দেওয়া যায় একবার, এই জিনিসটা আমার কাছে খুব ইয়ে ছিল। আর ভেরি গুড। তারপর আমি 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 নিশ্চিত যে তুমি ক্লাসটা করছো, কারণ এই জিনিস খেয়াল করেছো যেহেতু। এটা আমি হ্যাঁ, খুব আলাদা করে মেনশন করি যে পরীক্ষায় সহ আর সম বলবে। তার মানে তুমি এই- চাপা মারতেছো না। আমি থ্যাংক ইউ। না না না, ট্রু, ট্রু। মানে কথাটা মানে ব্যাপারটা খুবই মিসরিপ্রেজেন্টেশন হইতো, যে আমি যে জাস্ট হুদাই ঘুরতে যাই চান্স পাইছি, ইটস নট লাইক দ্যাট। আমি প্লাস আপনার যে ওই যে দাগানবের ফিজিক্স ক্লাস প্লেলিস্ট ছিল, ওটা আমি করে ফেলছিলাম কলেজে। কতক্ষণই বা লাগে, একটা চ্যাপ্টার 1-1.5 ঘন্টা। দ্যাটস ট্রু, আধা ঘন্টা, সর্বোচ্চ 1 ঘন্টা লাগবে। হ্যাঁ। হ্যাঁ, আর কনসেপ্ট তো মাসুর ভাই বসম্যান, তো ওনার তো ক্লিয়ার ছিল আমার ফিজিক্সের মোটামুটি কনসেপ্ট। ওকে। তো এই থেকেই আর দাগানো বইগুলো আমি মোটামুটি পড়ার চেষ্টা করতাম। আর যে জিনিসটা আমি মনে করি যে আমাকে আসলেই চান্স পাওয়া হয়েছে, সত্যি কথা বলতে, টু বি ফ্র্যাঙ্ক, এটা হচ্ছে আমি অনুশীলনী ভালো মতো পড়ে গেছিলাম, আমি কিচ্ছু করি নাই আর। যেটা আচ্ছা। আমার, আমি বিশ্বাস করি যে গেম চেঞ্জার, কারণ আমার আমার সময় নাই ভাই, আমি ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট। আহ, সো মানে যেটা করা যায় জাস্ট, মানে বেয়ার মিনিমামটা করে গেছি, বাট 100% এফোর্ট এখানে।
এভাবেই যুগে যুগে মেডিকেল অ্যাডমিশন টেস্টে ফলাফল ধরা খেয়ে যাচ্ছে অনুশীলনী থেকে প্রশ্ন আসায়। এই মিফতার ইসলাম সাদ আসবে এবং একটা করে সিট নিয়ে চলে যাবে। না সাদ, এটা জাস্ট তুমি যে জিনিয়াস এবং তুমি যে ট্যালেন্টেড, এটা তোমার কথা শুনেও বোঝা যাচ্ছে, এবং ইউ ডিজার্ভ দিস ভাইয়া। মেডিকেল ভর্তি থ্যাংক পরীক্ষা ইউ তো ভাই। আসলে যারা কোচিং করবে তারাই চান্স পাবে এরকম তো না। ইউ জাস্ট ডিজার্ভ হ্যাঁ, দিস। আর এবং কিছু একটা পয়েন্ট অ্যাড করতে চাইতাম যদি একটু পারমিশন দিতেন। প্লিজ প্লিজ। ভিডিও কি অন করতে পারবো? হ্যাঁ, তুমি এটা অন করছো না কেন? ও ওয়েল, আই লুক লাইক দিস, ঠিক আছে, ও সমস্যা নাই। ফ্যান্টাস্টিক, ভবিষ্যতের ব্যাপারটা হচ্ছে হিরো। যেটা নিয়ে বলতে চাই, আমার চুল এখন খুব ভালোভাবে বড় হয়ে আছে, যদি দেখা যায় না যায়। ইটস ফর অল দ্য আন্টিস, পাশের পাশের আন্টিস যারা চুল নিয়ে খুবই কটাক্ষ করতে পছন্দ করে। ইভেন এই তুমি আমাকে তো কি এই episode নটর পুরো। ডেমের ডিবেটিং ক্লাবে আছো নাকি? না না ভাই, এটা আমাদের গ্রুপের আর কি, গ্রুপ 15 এর ইয়ে, এটাই। না না, তুমি কি ডিবেট ডিবেট করো তাই না? আমার দুই বেঞ্চমেট ডিবেটে ছিল, তো ওই জন্য ওদের সাথে থাকতে থাকতে আমারও কিছু একটা ইয়ে হয়ে গেছে আর কি, পারি। ভাই চুলগুলা দেখছেন, ইঞ্জিনিয়ারিং ফিল আছে কিন্তু এর হ্যাঁ মধ্যে। হ্যাঁ, না না, কিন্তু ও তো কিন্তু একটা বিপদে পড়তে যাচ্ছে, ও কিন্তু চান্স পেয়ে গেছে। হ্যাঁ, ওর বাপ মা, এটা ওর পুরা বাপ মা মানে কিন্তু ওর উপরে অলরেডি আজকে থেকে একটা প্রেশার তৈরি করার কথা। হ্যাঁ, আমাকে ভর্তি করে দিছে ভাই, এটা বাদ। ভর্তি তো এখনো শুরু হয়নি, মানে ভর্তি মানে করে দিবে ওইটা আর কি। হয়ে গেছে মনে মনে, দ্যাটস ডান এন্ড ডাস্টেড। মনে মনে তুমি অলরেডি ডাক্তার, তাই তো? এটাই মনে মনে, আমার ফ্যামিলির মনে। তো ভাই, যে ঠিক জিনিসটা আছে, আমি অবশ্যই মানে রিকোয়েস্ট করতে চাই, আমি এটা যেহেতু আল্লাহ আজকে চান্স দিছে, রিকোয়েস্টটা, বলো। ভাই আপনারা প্লিজ বায়োলজি হোক, ফিজিক্স হোক, যে কোনো ক্লাসে ইংলিশ টার্ম গুলা প্লিজ সমমর্যাদার সাথে বাংলার পাশে লিখবেন, আর বারবার করে বলে। এটা যে কতটা হ্যাসেল ছিল আমার জন্য, এটা যারা ইংলিশ ভার্সন থেকে ডিরেক্ট না পড়বে এটা কোনোদিনও বুঝবে না। কারণ একটা মানে আর কত এক্সপ্লেনেশন দিব আমি, ইভেন অনেক ভাইয়াকে যাই বলছি, ভাই জাস্ট টার্মটা লেখেন, আপনার বলা দরকার নেই সবসময়, আপনি পুরো ক্লাস তো ইংলিশে দিতে পারবেন না, এটা এটা আমরা পুরোপুরি একসেপ্ট করি। আমরা তো কোনোদিনও বলতেছি না যে ইংলিশ মিডিয়ামের মতো ইংলিশ ভার্সনের ক্লাস হইতে হবে, যে দ্যাট ইউ হ্যাভ টু স্পিক দ্য হোল ক্লাস ইন ইংলিশ। সম্ভব না, এটা 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 একটা বাংলাদেশি পার্সনের জন্য কোয়াইট ইম্পসিবল উইদাউট এনি প্রপার ট্রেনিং। কেউ যদি থাকে যে ইংলিশ মিডিয়ামে পড়াবে, ওইখানে ক্যারিয়ার করবে, ওকে ওটা ট্রেনিং করেই যেতে হবে। আমরা জাস্ট এইটুকু বলতাম, ভাই ফুলকা বলছেন, পাশে গিলটা লিখে দেন, আমার খুঁজতে সুবিধা হবে, আমার বুঝতে সুবিধা হবে। আর বাংলার স্পেশালি বায়োলজির টার্ম গুলো, যে আর বোটানিতে স্পেশালি, জুওলজিতে তাও কিছু একটা পার্টটার হয়ে যেতাম, বোটানিতে ভাই এই যে প্ল্যান্ট রিপ্রোডাকশন, প্ল্যান্ট এই চ্যাপ্টার গুলো যে আমার কি লেভেলের থিং যাইতো বাংলায় বুঝতে, মানে এটা মানে বিয়ন্ড ডেসক্রিপশন, এটা বলার মতো না। ট্রু এরপর ট্রু। আমি সাহস করে বাংলায় পরীক্ষা দিছি আর কি, এটা আরেকটা আইরনি ছিল লাইফের। আমি ইংলিশে পরীক্ষা দিই নাই। আচ্ছা। ইংলিশ ভার্সনের আমি পরীক্ষা দিই, এটার কারণ ছিল যে আমি অবশ্যই বিশ্বাস করি যে এক দুটো কোয়েশ্চেনের ট্রান্সলেশনে ঝামেলা থাকতেই পারতো, যে আমি বুঝতেছি না, টিচার হয়তো বা ট্রান্সলেট করছেন, তো ওই রিস্কটা আমি নিতে চাইনি। প্লাস এবার শুনলাম যে সৈয়দ আবু সাইদের যে ডেটটা নাকি ইংলিশ ভার্সনে ভুল আসছিল, ওটা অবভিয়াসলি একটা কনসার্নিং ম্যাটার হয়ে যেত আমার জন্য। না না, ওই এক মার্কে খেলা চেঞ্জ হয়ে যেত। হ্যাঁ, ওইখানে 2026 আসছে, আর আমরা তো সবাই জানি 26 সাল আসেই নেই এখন। ওই অপশনটা দেখে তো মানে ঘাবড়ানোটা খুবই স্বাভাবিক ছিল। ওইখানে ওইখানে একটা ধরা খেতেই পারতাম, আমি খাই নাই। না, ইংলিশ আমি ভার্সনটা আসলে তুমি তো খেয়াল করলে এটা আপামর নেগলেক্টেড। বোধহয় সরকার চায় না যে ইংলিশ ভার্সনে না না, বাচ্চা কাচ্চারা। সরকার না ভাইয়া, এটা এটা পুরাপুরি একটা মানে বাংলাদেশের মানুষের মেন্টাল প্রবলেম, সহজ কথা। সরকারের কোনো দোষটা, এটা এটা মানে ব্যাপারটা খুবই সিম্পল। আপনি একটা ক্লাস নিচ্ছেন, আপনি যদি একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের স্টুডেন্ট চান, ইউ হ্যাভ টু লেট হিম নো হোয়াটস দ্য ইংলিশ অফ দিস থিং। আপনি ইন্ডিয়ার ক্লাসগুলো দেখেন, ফিজিক্স ওয়ালা অসাধারণ ক্লাস নেয়, সে তো পুরাটাই হিন্দিতে নিচ্ছে, টার্মগুলো তো ইংলিশে বলতেছে। আমরা বাইরে আর কিছু চাচ্ছি না, এই না খালি হয়েছে বলতেছি না না, তবে ওরা না, এটা। ওরা ইংলিশে টার্ম বলতে বাধ্য। এখানে একটা ইস্যু আছে, ওদের, হ্যাঁ, কারণ ওদের এনসিইআরটি ওদের মাল্টিলিঙ্গুয়াল সহায়তা। তো। হুম হুম। ওদের টার্ম কিন্তু ইংলিশে আলটিমেটলি শেষ পর্যন্ত ওরা সবাই। এই যে আমাদের ভুলটা আমি এখানেই বলি, যে কেন আমরা ওদেরকে একটা মাল্টিলিঙ্গুয়াল। না, আচ্ছা বলো, তুমি বলো। না না, এটা তো ভাইয়া আমার অনেক দিনের ক্ষোভ, বুঝতেই পারতেছেন, ইটস না না, লাইক তুমি বলো কবে বলো থেকে, বলো। কলেজের শুরু থেকে আমার এই ক্ষোভটা আছে, যে কেন একটা ইংলিশটা বললেই তো হয়, এমন না যে এটা তো ফরজ ভাই। একটা আচ্ছা, ছেলে মেডিকেলে পড়বে, ইঞ্জিনিয়ারিং এ পড়বে, হায়ার স্টাডিতে ইংলিশের আপনি বিকল্প দেখেন। মাসুর ভাই কয়টা বই পড়ছে ইঞ্জিনিয়ারিং এর বাংলায়? আপনি তো ভাই তোফাল ভাই ডিএমসি না তে আমি পড়ছেন, আপনার কয়টা বাংলায় বই একটা ছিল? একটা বইও ছিল না, মানে একটা লাইনও ছিল না, একটা এক্স্যাক্টলি বই মাই কি পয়েন্ট। একটা। তাহলে আপনি কেন ইংলিশটাকে এত এমফেসিস দিবেন না? আর ইংলিশ মানে আমাদের হচ্ছে 15 মার্কের ইংলিশ আসবে, হাকাও আপনি একটু কিছু পড়ে গেলেন। ও বাই দ্য ওয়ে তোফাইল ভাই, আপনি পঞ্চগড়ের মানুষ, আমি কিন্তু দিনাজপুরের মানুষ, তো এখানে সম্পদ আছে, ও মন খারাপ করবে, বুঝে শুনে কথা বলো। হাঁকাও পড়ে গেলাম মানে এগুলো কি বলতেছো? না না ও না, ও কিন্তু ইয়েটা ইয়েটা বুঝতে হবে আপনাকে। আপনি জাস্ট আপনি ইংলিশটা 15 মার্কের একটা সাবজেক্ট হিসাবে পড়তেছেন, ইউ আর নট লার্নিং দিস অ্যাজ আ ল্যাঙ্গুয়েজ। আপনি দ্যাটস ট্রু, একজনকে দ্যাটস আসে কথা বলতে বলেন, ওই 5 মিনিটে একবারে গায়েব হয়ে যাবে। 5 মিনিট বাদ দেন, 1 মিনিট। হ্যাঁ, আই দ্যাটস ট্রু, চ্যালেঞ্জ দ্যাটস ট্রু, এনিওয়ান। দ্যাটস কিন্তু ট্রু। আমার তো এটা এটা বাদও দিলাম যে ঠিক আছে, স্পিকিং স্কিলস ডেভেলপ করবে, বাট ব্যাপারটা হচ্ছে যে ইংলিশ টার্মটা জানবে না। আমি খুবই অবাক হয়েছিলাম, আমি একটা গ্রুপে ছিলাম আর কি, থাকে না মেসেঞ্জারে ভাই কত কত গ্রুপ ট্রুপ পড়াশোনা নিয়ে ডিসকাস করে। একটা ছেলে লিখছে কাইনেটিক এনার্জি বাংলা কি, আমি বুঝতেছি না। আই ওয়াজ জাস্ট মানে শকড, এই ছেলে কিভাবে, মানে হাউস দিস পসিবল।
একটা ছেলে ডাক্তার হবে, সে কাইনেটিক এনার্জি যে বাংলা, মানে সে বাংলা জানতে যাচ্ছে, সে ইংলিশে বুঝতেছে না। আরেকজনকে দেখছিলাম স্প্লিনের বাংলা জানতে চাচ্ছে, সে কি গাজী আজমল স্যারের বইটা পড়ে নাই? পাশে তো ব্র্যাকেটে স্প্লিন স্যারও লিখে দিচ্ছে। আমার কিন্তু কথা হচ্ছে তুমি এটা। কিন্তু তুমি যে প্লিহার প্লিহার বাংলা জানতে চাইবা বাবা, ওটাও তো স্বাভাবিক, ওর তো ইংলিশ পড়ার দরকার নাই। তুমি তো না প্লিহার না, ইংলিশ আমি বলতে আমি পারবে না। ব্যাপারটা এখানেই খুব ক্লিয়ার করতে চাই যে একটা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট বা একটা ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট যদি ইংলিশ না জানে, মানে বাংলা না জানে, ওর কিন্তু কোনো পাপ নাই, ওর কিচ্ছু যায় আসে না। ইভেন সমাজে ওকে কিছু বলতে পারবে না, ও তো সাপোর্টই করছে। বাট বাংলা ভার্সনের ছেলেপেলে যদি ইংলিশ না জানে, এটা পুরো একটা শেম অন দ্য সোসাইটি। এটা পুরোপুরি একটা এটা কি বলছো? না, না, Exactly, এটা 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 খুব crazy, এক্সট্রিম কমেন্ট হয়ে এটা যাচ্ছে। crazy। না না, আমি এই কমেন্টের সাথে একমত নই। এই এটা না হতে পারে, মিফতাহুল, স্যার। মিফতাহুল এটা না সাদ, ভাই। সাদ তুমি হচ্ছে এই বল। বুয়েটের পরীক্ষার জন্য ভাই ভালো করে পড়। আমার আর তোর ভাই প্রতি বাদ অনেক দেন। আশা। তুই কিন্তু এই যে ইয়া ছাইরে যাস না, মানে না এই ভাই, বাদ দেন। এখন হাওয়ায় কিন্তু কিন্তু হাওয়ায় উড়ে উড়ে। আমার পয়েন্টটা ভাই আপনারা বুঝতেছেন? না আপনারা না, আমি জাস্ট তোমার পয়েন্ট ইংলিশের বুঝছি পাশে মিফতাহুল, বাংলাটাকে বুঝতে বুঝতে সমমর্যাদার পেরেছি। সাথে লিখে অবশ্যই রাখেন, আপনাকে অবশ্যই, ঠিক বলতেও আছে, হবে না। ঠিক আছে। এটা এটা আমি বলতেছি, জাস্ট এইটুকু পড়েন, আর কিচ্ছু না। আপনার তো মাল্টিলিঙ্গুয়াল বাইলিঙ্গুয়াল কিচ্ছু হওয়ার দরকার নেই। একটা ক্লাস তোফায়েল ভাইয়ের তোফায়েল ভাইয়ের পড়ানোর স্কিল কখনোই কম হবে না উনি যদি জাস্ট ইংলিশ টার্মটা বলেন। হ্যাঁ, দ্যাটস ডাবল ট্রু, সার্কিট দ্যাটস ট্রু। সার্কুলেশন যদি উনি বলেন, ওনার পড়ানোর স্কিল কোনোদিনও কম হবে না। মাসরুর ভাই যদি চৌম্বকত্ব না বলে ম্যাগনেটিজম বলেন, ওনার পড়ানোর স্কিল কম হবে না। উল্টা আমি বলবো অনেক দিক থেকে এটা আরো ভালো হবে। দেখবেন কলকাতার ছেলেবেলে মাসরুর ভাইয়ের ক্লাস দেখতে চলে আসছে। ওয়াও। এই আমি তো লিখি এই ও ইংলিশ, তো ও বাংলা তো লেখার সাথে ও সাথে তো তো ইংলিশ নতুন লিখি আমি ভাই মার্কেট, সবসময়। ভাই ভাই, আপনি মাশরুর, অনেক সময় ভুলে যান। এটা আমি বাইর করে ও তো দেখাইতে পারবো, ভুলে নতুন ভুলে যান। যাই, মার্কেট তোমরা ওপেন যখন করে লাইভ দিচ্ছে। ক্লাস লাইভ ক্লাসে থাকিস না কেন, ওই সময় না মনে না, করে দিলেই তো এই হয়। যে দেখেন, আপনি আপনি আগে থেকে সেট করে আসছেন, আপনার টপিকটা তো আপনি নিজে থেকে টাইপ করে দিবেন, বাকিটা না হয় বাদিয়ে দিলাম আমি, যে ওকে ফাইন, ঠিক আছে, সম্ভব না, সমস্যা নাই, কিছু একটা হইলো টইলো। আচ্ছা কিন্তু আচ্ছা। ধরেন না না, ব্যাপারটা হচ্ছে যে ধরেন কোয়েশ্চেনটা পুরো ট্রান্সলেট করতে পারলেন না, এটা পুরোপুরি একটা লজিক্যাল জিনিস। কোয়েশ্চেন ট্রান্সলেট করা ইটস ভেরি টাফ এন্ড খুবই টাইম কনজিউমিং। কিন্তু ধরেন টপিক সেন্টেন্স, ভরবেগ, এটা মোমেন্টাম পাশে জাস্ট ব্র্যাকেটে এই 8-10টা লেটার লিখে রাখতে আর দুনিয়ার কি এমন কষ্ট হয়? না না স্যার, আসলে এটা কষ্টের কিছু না, এটা আসলে অভ্যাস। ধরো আমি গত 8-10, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, হ্যাঁ আমরা এটা একবারে ইনহেরেন্টলি আমাদের মধ্যে দিয়ে ফেলছি যে আমরা ইংলিশ টার্ম হ্যাঁ গুলো ইয়ে করবো না। কবে জানি আমার মনে নেই, মোস্ট প্রবাবলি 2019-এর ফিজিক্স কোয়েশ্চেন যেটা ছিল, লেন্স নিয়ে একটা, সবগুলো টার্ম ইংলিশে, হ্যাঁ বাইকনকেভ, হ্যাঁ সিলিন্ড্রিক্যাল, এরকম একটা 2019 একটা হ্যাঁ, কোয়েশ্চেন ছিল। বেশিরভাগ আর পোলাপানি রাজীব পারার ভাই কথা না আর আমাকে কি। একটা মনে হয় কাহিনী ক্লাসে বলছিল, দ্যাট ওয়াজ ইন টায়ালিন নিয়ে, স্পেলিং দেখে পোলাপান ধরা খায় গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হতেই পারে। এটা কবে যেন একটা টায়ালিন নিয়ে ছিল, যে পি দিয়ে কেন টায়ালিনের স্পেলিং শুরু হয়, মানে এটা 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 তো খুবই লজ্জার, মানে লজ্জার ব্যাপার যে একটা টায়ালিনের স্পেলিং একটা ছেলে মেডিকেল অ্যাডমিশন দিতে যায়, ওইটা বুঝে আসবে না পি দিয়ে না কেন না, শুরু হচ্ছে। এত 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 লজ্জা পেও না, কারণ আমরা শুধু বাংলাটা কোনো মতে মুখস্থ রাখতে বলি, আমরা নিজেরাও ইংলিশটা অত খেয়াল, এখন তো ওইবার প্রশ্ন আসার পর থেকে আমরা ওটা পড়তে বলছি। তবে তুমি বাংলা, এটাই তুমি ভাই যেভাবে আমার বাংলার সারা বিরুদ্ধে যুদ্ধ জীবনের ঘোষণা ক্ষোভ। করলা, এভাবে তুমি কিন্তু কমেন্টে স্থির থাকতে পারবে না। তুমি বাংলার বিরুদ্ধে খুব যুদ্ধ ঘোষণা করে ফেলেছো না, কিন্তু। বাংলা বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা না, না, এটা এটা পুরোপুরি আপনাকে লজিক্যালি ইয়ে করতে আচ্ছা, হবে। সাদ দেখেন, কি ইংলিশ ইংলিশ ভার্সনে ছিলেন আমি ভাই? আমি ইংলিশ ভার্সনে শুরু হয়ে আপনার সাথে কিন্তু আমার দেখা হয়েছিল 2022 সালের অক্টোবর মাসে চানমিয়া হাউসিং এ। আমি নামাজ থেকে বাইরেছি, আপনি বাসা দেখতে আসলেন, যে বাসাটা মনে আছে, বেঙ্গল ভবন একটা 5 তলায়। আরে হ্যাঁ ভাবি হ্যাঁ, করি। চাঁদমিয়া হাউজিং এ মনে আছে মনে আছে। ওই যে হ্যাঁ, আপনার সাথে তখন আমার দেখা হয়েছিল। ওরে ভাই। ওই মনে মনে ও, পড়ছে, সে তো হ্যাঁ, 2 বছর আগের কথা। আরে yes, আমার পৃথিবীটা মেমোরি আসলে ভালো গোল, ভাই, এত অত খারাপ না। ওরে পৃথিবীটা ভাই। আসলে গোল। ওই যে ওই বাসাটা মনে হয় কোন এক আর্মি পার্সন আঙ্কেলের এক বাসা ছিল মনে হয়। ঠিক আছে, জি আমার ভাই। যতটুকু মনে পড়ে। এই তুমি ওকে ওকে বুয়েট বলতেছিলা পেলি, 4 দিন পর ওকে পড়তে বসতে বল, হয়েছে, হয়েছে, ওকে পড়তে বসতে বল। ও ডাক্তার হইলে রোগীদেরকে বলবে যা বলতেছেন ইংলিশে বলেন, বাংলায় বলছেন হইছে। এখন ইংলিশে না বলে চিকিৎসা হবে না। এই আমি কি বাংলায় কোনো বই পড়ছি? সব বই তো ইংলিশে পড়ছি, তুই বাংলায় কথা কসকে? না তবে স্যার, আমরা তোমার সাথে একমত। আসলে ইংলিশ ভার্সনের বাচ্চারা পুরোপুরি অবহেলিত, নিগৃহীত। ভাই, এর ইংলিশ ভার্সনের অবস্থা আমি একটু বলি, যেহেতু কথা উঠছে। দুই তিন বেশি দিন বলো যাবত। না, বেশি বলো না, অলরেডি পোলাপান আচ্ছা, খেপে বলবোই গেছে না, কমেন্টে, আর বলো আচ্ছা না, বলবোই না, আর বলো না। বলবোই না। পোলাপান খেপে গেছে যে ভাই আজকে ইংলিশ বলাই ছাড়বে সবাইকে। সাদ তুমি কি চলেই গেছো নাকি খেপে গিয়ে? না না না, ও হলো নেটে হয়তো ঝামেলা হয়েছে কি জানি, আচ্ছা ঠিক আবার আছে, আসতে পারে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। ও একটা নতুন জনরা আমাদের চালু করে দিয়েছে, তবে এটা উচিত, এটা উচিত। দুই একজনকে পাবনা পাঠাতে বলছে কমেন্টে, এটা ঠিক না। ও মেডিকেলে চান্স পাইছে, 2 দিন পরে পাগলে চিকিৎসা করবে। তোমরা এগুলো কি বলছো? ডাক্তার হবে কি হবে না পরে, কিন্তু ও তো লিখতে পারবে যে চান্স পাইছিল। যাই হোক, পোলা এখন কে কথা বলবে? আহ, কেউ একজন হচ্ছে যুক্ত হও, নতুন কে যুক্ত হবা? মাসরুর তোমার কেউ? স্বাধীন স্বাধীন হোসেন, স্বাধীন হোসেন আছে, শেখ শাহজালাল আছে। হ্যাঁ, স্বাধীন, শাহজালাল, তুষার, শেখ শাহজালাল, তুষার, হ্যাঁ কেউ একজন আনমিউট করো, কুইক। স্বাধীন,
अनम्यूट भैया। कहाँ गया? শেখ শাহজালাল তুষার ছোট ভাই, হ্যালো, তুমি আসসালামু আনমিউট। আলাইকুম ভাইয়া, শুনতে পাচ্ছেন? আলহামদুলিল্লাহ শুনতে পাচ্ছি, বলো তো। ভাইয়া আমি 23 ব্যাচ, আমি একজন সেকেন্ড টাইমার ছিলাম। আমার কলেজ ছিল নটরডেম কলেজ। হচ্ছে এইবার আমি 85 পেয়েছি। আমার পজিশন ছিল 182তম। কিন্তু যে আমার 3 মার্ক কাটার কারণে আমার 636তম আসছে। আমি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে এবার চান্স আরে পেয়েছি। মাশাল্লাহ, আহ অভিনন্দন মাশাল্লাহ, অভিনন্দন শেখ মাশাল্লাহ, শাহজালাল। অভিনন্দন। তোমার বাসা কোথায় থ্যাংক ভাই? ইউ বাসা ভাই। কোথায় তোমার? ভাই আমার বাসা মিরপুর 13 নম্বরে। আরে, তো আমাদের ধারে কাছের মানুষ তুমি, মিরপুর 13। তোমার কলেজ কোনটা ছিল বললা? নটরডেম কলেজ, ঢাকা। ও, নরওয়ার্ডাম কলেজ, ঢাকা। তুমি হ্যাঁ তুমি আমার, তাহলে মিরপুর 13তেই থাকো? জি আমি মিরপুর 13তেই থাকি। এখানে আমার বাবার বাসা, আমরা এখানে স্থানীয়, আমরা এখানে থাকি। মাশাল্লাহ, মাশাল্লাহ। হুম। আর আমার এই শুধু আমার ফার্স্ট টাইম মেডিকেলে মিস যাওয়ার কারণ ছিল একটু মানে নার্ভটাকে ঠিক করতে না পারা। মানে আমি ভয় পেয়ে গেছিলাম। কোশ্চেন ইজি ছিল, বাট আমি ভয় পেয়ে গেছিলাম সেজন্য। তারপরে একটু মন খারাপ ছিল। আম্মু আম্মু বলছিল যে আচ্ছা ঠিক আছে তাহলে তোমাকে প্রাইভেট। আমি 6316তম হয়েছিলাম ফার্স্ট টাইমে। তখন তারপরে আপু আম্মু বলেছিল যে তোমাকে তাহলে আমরা প্রাইভেট মেডিকেলে পড়ে। তারপর আমি বলেছিলাম যে থাক, আচ্ছা আমি আরেকবার ট্রাই করি যেহেতু চান্স আছে। তারপরে তারপরে বুয়েটে প্রিলিতে হয়েছিল, তারপরে মেইন পরীক্ষাতে যাওয়ার হয়নি। তারপর রাজশাহী ইউনিভার্সিটিতে আমি 229তম হয়েছিলাম। ঢাকা ইউনিভার্সিটিতে আমি 3136তম হয়েছিলাম। এইভাবে আমার এডমিশন ঠিক শেষ হয়ে যায়। তারপর তো তোফায়েল ভাইয়ের ক্লাস করতাম, শুভ্র ভাইয়া তো আপনি তো বলতেনই সবসময় ক্লাসের মধ্যে কোনো সমস্যা নেই, আমি তো আছি। হ্যাঁ, ভাইয়া ভাইয়া সবসময় বলতেন, ভালো লাগতো সবসময়। হ্যালো। শুভ্র, ভাই, শুভ্র তোমার মাথার পেছনে একটা হাইড্রা তোমাকে কামড়াবে। হাইডারা, ডেফিনিয়া, ডেফিনিয়া। ডে- ডেফনিয়া নিয়ে বসবাস করতেছো বিয়ে শাদী করার পরে, ওইগুলো কি ভাইয়া? কি তোমার জীবনই তো কেমন যেন। এটা আল্লাহ। আচ্ছা, খুবই ভালো। শেখ শেখ শাহজালাল ভাইয়া, তুমি আমাকে খালি একটা জিনিস, আমার একটা প্রশ্ন উত্তর দাও, যে তুমি হুম, গতবার আর এইবার দুইবার প্রিপারেশন নিলে, দুইবার মেডিকেল ভর্তি পরীক্ষা দিলা, জি এবার ভাই। যারা চান্স পেলো না, তুমি গতবার পাও নাই, কি জি চেঞ্জটা হলো বলো তো? মানে কোথায় গিয়ে চেঞ্জটা করলা যার জন্য তুমি এবার চান্স পেলে গতবার হয় নাই, বলো তো। হ্যাঁ, এটা সম্পূর্ণ ভাই একটা মাইন্ডসেট। আচ্ছা। হুম। সত্যি কথা বলতে গেলে একটা মাইন্ডসেট, যে তুমি পরীক্ষার হলে তুমি আমি কতটুকু দিতে ঘুমাচ্ছিলাম, এটা পারছো। হ্যাঁ কথা কইতেছে দেখে এত সোহাদা, বেশি ফাতেমা একটু নিজের মাইকটা অফ করো বাবা। ফাতেমা, হ্যাঁ, বলো ভাইয়া, তোমার কথাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, বলো। হ্যাঁ। হ্যাঁ, এইটা এইটা ছিল সম্পূর্ণ, আমি মনে করে থাকি আমার ক্ষেত্রে যে এটা একটা মাইন্ডসেটের একটা প্রবলেম ছিল। কারণ আগের বারে আমার প্রিপারেশন ভালো ছিল। আমি আগের বারে এসএসসি এর সাথে ছিলাম, এইবারও ছিলাম। তারপর এছাড়া মানে আপনারা বলতেন কিন্তু যে পরীক্ষার হলে ভয় পাওয়া যাবে না। হ্যাঁ। কিন্তু হ্যাঁ, ওইখানে যে পরিবেশটা ছিল না, পরিবেশটা থাকার কারণে, যেমন আমি যখন হলে প্রবেশ করি না, তখন দেখি যে আমি একটু দেরিতে মানে 9:30টার দিকে হলে প্রবেশ করেছিলাম, তখন দেখি যে সবাই হলে চলে আসছে। তো অনেক মানুষ ছিল, তারপর তাদের কেউ কারোর সাথে কথা বলতেছিল না। মানে হুম। এইটাই আমার মনে হয় ভয় পেয়ে গেছিলাম। কিন্তু এইবার যখন আমি পরীক্ষা দিতে যাই, এবার আমি এগ্রিকালচার ইউনিভার্সিটি যে শেরে বাংলাতে পরীক্ষা দিয়েছি, ওইখানে যে আমি আগে ফার্স্টে শুরু করছি কি, আমি মানুষের সাথে কথা বলা শুরু করছি। ভাই কেমন আছো, কোন কলেজে পড়ছো, কি করতেছো, কোন হুম। হুম। প্রিপারেশন হুম। ছিল। মানে একটা ফ্রি, হুম। মানে একটা এরকম একটা ছিল মনোভাব। সেই জন্য মনে করেন যে পরে না, আচ্ছা ঠিক আছে আমি একটু ফ্রি হয়েছি, আমরা এখন মাথা চাওয়া ঠিক আছে। তো সেই হিসেবে তখন পরীক্ষাটা ভালো হয়েছে। আর এইবারে পরীক্ষা ভালো হওয়ার আরেকটা অন্যতম কারণ ছিল, আমি মনে করি যে ইয়াতে যখন আমাদের কোশ্চেনটা মানে 7 মিনিট আগে দিয়ে দিছিল যে তোমরা ছিড়বা, ছিড়ার পরে তোমরা ঢেকে রাখবা, তখন মানে তখনই মনে হয় আমি 30টার মতো কোশ্চেন সলভ করে ফেলছিলাম। ভেরি গুড। ওরে, ফার্স্টে যে আমি জাস্ট চোখের ভিতরে দেখতেছি, কারণ আমার প্রথমে ম্যাথ ছিল না। ঠিক আছে, আমি প্রথমে চোখের ভিতরে, প্রথমে আমার ম্যাথমেটিক্যাল টার্ম গুলো ছিল না, প্রথমে বায়োলজি ছিল আর ফিজিক্স আর কেমিস্ট্রি ছিল। ইংলিশও ছিল আমার মাঝামাঝির দিকে। তো সেই হিসেবে মানে আমি প্রথম দেখি যে আমি পরীক্ষা শুরু হওয়ার 15 মিনিটের ভিতরে আমি দেখি আমি 56 নম্বর কোশ্চেনে চলে গেছি। তো তখন আমার মাথাটা আরো কুল হয়েছে। তারপরে আহ লাস্টে যে ম্যাথমেটিক্যাল অনেকগুলো প্রবলেম ছিল, ওইগুলো সলভ করার পরে আমি পরে বুঝেছি যে 40 মিনিট পরীক্ষা দেওয়ার পরে যে ইনশাল্লাহ এবার হবে। কিন্তু কোথায় হবে, হয়তো বা এই 3 নাম্বারের জন্য আমার ডিএমসি মিস হয়ে যাবে, অথবা আমি ঢাকার বাইরে চলে যাবো, এর মধ্যেই থাকবো, এর বাইরে যাব না। তাহলে তুমি তো পরে তো ঢাকার বাইরে দেখি, গেলা না নাকি? হ্যাঁ আমার শহীদ সরোয়ার্দী মেডিকেল কলেজ আসছে। বাট আমার একটাই জাস্ট খারাপ লাগলো যে জিএমসি তে হলো না, যে
না না, ডিএমসি সেকেন্ড এটা টাইম তো হিসেবে জাস্ট আমার হলো আসলে একটা। প্রথম থেকে ইচ্ছা ছিল যে হচ্ছে চেষ্টা করি না কি আছে যে হয়তো বলছে আমার হাসান স্যারের বই পড়তে হবে, মাজেদা ম্যাডামের বই পড়তে হবে, আজিবুল স্যারের বই পড়তে হবে। আমি পড়েছিলাম, আমি প্রথম থেকে আমার ইচ্ছা ছিল, কিন্তু পরে আর বলার আছে, একটু জন্য পরে মিস হয়ে গেল। একটা ছোট ছোট দুইটা কোশ্চেন আমি ভুল করে ফেলছিলাম। একটা ছিল না যে ভাইয়া ওই যে কোনটা হচ্ছে গ্রিন হাউসের মধ্যে সবচেয়ে মানে অন্যতম প্রভাব, ওইটা আমি ভাইয়া মিথেন দাগায় আসছিলাম। আচ্ছা, আমার আচ্ছা, একটা প্রশ্ন আছে। সে প্রশ্নটা হচ্ছে, জি তোমার কাছে কি মনে হয়েছে এবারে বায়োলজি প্রশ্ন দেখে আগের তুলনায়? ভাইয়া, এটা পানি ছিল ভাইয়া, কি পানি বলেন ছিল না ভাইয়া, এবার অনেক? এইবার এইবার অনেক পানি ছিল। সবই তো ভাইয়া কনসেপ্ট ছিল, মানে কিছু কিছু বইয়ের ইনফরমেশন ছিল, এবার কোনো অত যে চিন্তা করা লাগে না যে হচ্ছে যে আচ্ছা এটা 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 এরকম হবে, এটার কারণে এটা হবে, এরকম কোনো কিছু চিন্তা করা লাগে না। জাস্ট এবার দেখছি আর দাঁড়াইছি। এটা আর আগের বার কিন্তু ম্যাথের ছিল ক্ষেত্রে এরকম। তুমি কি স্ট্র্যাটেজি ইউজ করছিলা? ফিজিক্সের যে ম্যাথ গুলো আসছে বা ভাইয়া ম্যাথমেটিক্যাল যে জিনিসগুলো ছিল, এগুলোর ক্ষেত্রে তোমার স্ট্র্যাটেজি কি ছিল? ভাইয়া আমি হচ্ছে প্রথমে ভাই আমি অনুশীলনী গুলা পড়ছিলাম, পড়ার পরে হচ্ছে ওইগুলা মোটামুটি অনেকবার দেখা হয়েছিল তো, আর এবার তো ম্যাথ আসছে হচ্ছে অনুশীলনী থেকে, তো অত বেশি সমস্যা হয় নাই। আর হচ্ছে আর আমি বসে বসে ওই যে আহ কোশ্চেন ব্যাংক ছিল, ওইগুলা হচ্ছে যে ম্যাথ গুলো আসছে আহ, সেগুলো হচ্ছে বসে বসে বাসায় সলভ করতাম। তারপর হচ্ছে ভাইয়ারা তো হচ্ছে আপনারা তো ইয়া করতেন, যেমন সাকিব ভাইয়া তো হচ্ছে ক্লাসে শিখাইতো সবকিছু, যে এইভাবে এইভাবে এটা এটা সলভ করো তোমরা। তো ওইগুলো হচ্ছে সলভ করতাম আর প্র্যাকটিস করতাম, প্রত্যেকদিন হচ্ছে আধা ঘন্টা করে টাইম রাখতাম, মানে একটু একটু। আর ইংলিশ শিখের জন্য তো ভাইয়া বলতো, সম্পদ ভাইয়া তো বলতোই যে হচ্ছে 1 ঘন্টা 1 ঘন্টা পরে করে পড়ো, তোমার তো এত পড়া লাগবে না, তাই না, তুমি 1 ঘন্টা পড়ো, আধা ঘন্টা জিকে এই পড়ো। এই কথাটা এইটা না, বলা জানো, এইটা বলছে। আমাদের এই হুম। যে তুমি যে কথাটা বললা ভাইয়া, আমরা যখন প্রস্তুতি নিছি তখন হ্যাঁ আমাদেরকেও বাইরে একটা কথাই বলতো যে ভাইয়ারা তোরা জিকে এবং ইংলিশের জন্য ডেলি 1 থেকে 1.5 ঘন্টা রাখ, আর কিছু হ্যাঁ। লাগবে না। ডেলি 1 থেকে 1.5 ঘন্টার প্রিপারেশন কিন্তু অনেক। তোমার যদি হুম হুম 3 মাসের জার্নি হয়, তার মানে ধরো তোমার 100 দিনের জার্নি, 100 ঘন্টার প্রিপারেশন কিন্তু অনেক। ঠিক আছে, এই জিনিসটাই কেন জানি বাচ্চা কাচ্চারা করতে চায় না। সম্পদ আমার সাথে হয়তো বা একমত পোষণ হুম করবে যে ভাইয়া, অবশ্যই। 1 থেকে 1.5 ঘন্টা রেগুলার প্র্যাকটিস, রেগুলারিটি একটা অন্য জিনিস। এবং যারা এক হুম। থেকে দেড় ঘন্টা রেগুলার জিকে ইংলিশ পড়ে, আমার মনে হয় তাদের জিকে ইংলিশের প্রস্তুতি অন্য সাবজেক্টের থেকে বেশি ভালো হয়। তো অবশ্যই। রেগুলার, জি ভাইয়া। এটা তো ভাই আমার এবার ক্লাসেই বলে দিছি যে তোমরা যদি ক্লাস হ্যাঁ করারও টাইম না পাও, জাস্ট স্লাইড গুলা পড়ে যাও। পরে জি কিন্তু ভাই, আপনি দেখাইছে আপনি ভাইয়া একটা স্লাইড একটা থেকেই একটা কমন। ক্লাস হচ্ছে 2 ঘন্টা 26 মিনিট, কোনটা 2.5 ঘন্টা নিছেন, কিন্তু আমি কিন্তু ওইটা প্রতিদিন আমি করি নাই, আমি যে একদিনে 2 ঘন্টা আমি ক্লাস করি নাই, আমি একদিনে 1 ঘন্টা করছি, তারপর যে আমি 1.5 ঘন্টা করছি, আমি আচ্ছা, এইভাবে করছি। আরেকটা প্রশ্ন আমি করব, হুম। দাগানো বই কতটুকু হেল্প করছে তোমাকে? হ্যাঁ, অসাধারণ ছিল। এটা আসলে আমি বলতে চাই না, এটা বলে শেষ করা যাবে না। আপনারা যে আপনারা গোলাপি কালার, আপনারা হচ্ছে হলুদ কালার দিয়ে দাগিয়ে দিয়েছিলেন, বলছিলেন যে গোলাপি গুলা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। তো আমি লাস্টের যে 1 সপ্তাহ ছিল, কারণ 1 সপ্তাহের আগে মানে হচ্ছে এত কিছু পড়া যায় না, ঠিক আছে, তো আমি আপনাদের পিডিএফটাই বেশি করে, বিশেষ করে বায়োলজিটা আমি আপনার পিডিএফ এর উপরেই বেশি নির্ভর ছিলাম, আবার হচ্ছে বইয়ে তো দাগায় রাখছিলাম। আমার বই হয়েছিল কি ভাইয়া, হচ্ছে যে একবারে পুরা কোনটা যে পরে কোন কালিতে আমি দাগাইছি আমি এটা বুঝছিলাম, আমার সব দাগানো ছিল, এরকম হয়ে গেছিল। তারপরে ভাইয়া হচ্ছে তোমার আপনাদের কাছে হচ্ছে পিডিএফ। হ্যাঁ। আমার একটা প্রশ্ন ছিল, যেহেতু তুমি সেকেন্ড টাইম দিছো এবং বললা চান্স পাইছো, ঢাবিতেও চান্স পাইছো এবং অন্য অন্য জায়গায় চান্স পাইছো, সো হুম। তুমি কি কোথাও ভর্তি ছিলা কিনা? আর যারা হচ্ছে সেকেন্ড টাইম দিতে চায়, এটা কি তুমি সাপোর্ট করো কিনা যে যে কোনো এক জায়গায় চান্স পাইলাম বা আমার এক্সাম গুলা কন্টিনিউ করা উচিত, যে আমি হুম। সেকেন্ড টাইম প্রিপারেশন নিই বাট এক্সাম গুলা কন্টিনিউ করে আমি একটা জায়গায় চান্স পাইলাম? বা তুমি যদি ঢাবিতে ভর্তি হয়ে থাকো, তুমি এক্সপিরিয়েন্স শেয়ার করো যে ঢাবিতে কি তুমি ক্লাস ক্লাস করছো নাকি এমনি জাস্ট ভর্তি হয়েছিলা, হ্যাঁ, সেকেন্ড আমি টাইম জাস্ট হচ্ছে দিলা? ঢাবিতে ঢাবিতে ভাই হচ্ছে আমার সাবজেক্ট ছিল হচ্ছে কেমিস্ট্রি আসছিল। তো ওইখানে হচ্ছে কেমিস্ট্রি টিচার হচ্ছে আমার ফুপা, সত্যি ও কথা। আচ্ছা আচ্ছা। উনি আমার ফুপা হন। হচ্ছে উনি ওই ইউনিভার্সিটিতে আমি ঢাবিতে গেছি। আমি প্রথমে হচ্ছে ঢাবির রেজাল্টের আগে আমার রাজশাহী রেজাল্ট আসছিল, যেখানে হচ্ছে 229তম হয়েছিলাম, সেটাতে মাইক্রোবায়োলজি আসছিল। আমি ওইখানেও ভর্তি হয়েছিলাম, পরে ওইখান থেকে পরে আমি এবার হচ্ছে ঢাবিতে গেছিলাম, ঢাবিতে ক্লাস করেছি আমি 1 সপ্তাহ। 1 সপ্তাহ ক্লাস করেছি, এর বেশি হচ্ছে আমার করা হয় নাই। কারণ হচ্ছে আমার মধ্যে ইচ্ছা ছিল যে আমি ছোটবেলা থেকে ইচ্ছা ছিল যে ডাক্তার হব, ডাক্তার হব, ডাক্তার হব সবসময়। আর হচ্ছে ফ্যামিলিতে আছে, আমার ফ্যামিলিতে যদি আমি হচ্ছে মানে ফার্স্ট ডাক্তার। আমাদের ফ্যামিলিতে অনেক ইঞ্জিনিয়ার আছে, অনেকে ফিজিক্সে পড়ছে। আমার বড় ভাই হচ্ছে সে ক্যামব্রিজে ফিজিক্সে পড়তেছে, ঠিক আছে। তো ওই হিসেবে মানে ওদের ইচ্ছা, মানে সবার ইচ্ছা ছিল আচ্ছা ঠিক আছে ছেলে, আমার ছেলে পড়ছে। আমার বাবা মার, আমি আমি যখন মেডিকেলে ফার্স্টে চান্স পাই না, তখন আমার আব্বু আমাকে একটা কোশ্চেনও করে তুই কেন চান্স পাস না। আমার ফ্যামিলি আমাকে কখনো জিজ্ঞেস করে না যে তুই কেন চান্স পাস না, আমি কিন্তু একটাই বলছি আম্মু আমি হচ্ছে আমার কেমন যেন লাগতেছিল, আমি না পারি নাই। বাট তারা দেখছে যে আমার ছেলে পড়ছে,
আমার ছেলে রাত্রে 2টা পর্যন্ত পড়ছে, আমার ছেলে হচ্ছে রাত জেগে অনেকদিন পড়ছে। আমার ছেলে কখনো এমন হয় না যে তাকে আমি কখনো দেখতেছি সে ইনস্টাগ্রাম চালাচ্ছে, কখনো ফেসবুক চালাচ্ছে। ভাইয়ারা লাইভ ক্লাস করাচ্ছে, আমার ছেলে করতেছে। আমার মার কথা ছিল, আমার ছেলে চেষ্টা করছে, বাট ও কোনো কারণে হয় আচ্ছা ঠিক আছে, এরকম হয়, অনেক সময় ভুল হয়, এরকম হতেই পারে। তারপরে তারা আমাকে কোনো কিছু বলে নাই, এই দিক থেকে ফ্যামিলি সাপোর্টটা অনেক ভালো ছিল, সেই জন্য আমি অনেক বেশি মানে আমার কোনো সমস্যা হয়নি, আমি এই জন্য মানে খুব ভালোভাবে পড়তে পারছি। তারপরে হচ্ছে আমি মনে করি যে সেকেন্ড টাইম যদি কারোর ইচ্ছা থাকে, আমি বলি ফার্স্ট থেকে যদি কোনো একটা ইউনিভার্সিটি কেউ যদি চান্স পেয়ে যায় তাহলে তো এটা অনেক ভালো। তো তো সেই সাথে সাথে তখন থেকেই আসলে কোনো একটা কোর্স কিনে, যেমন আমি যখন আপনাদের ক্লাস শুরু হয়েছিল এপ্রিল মাসে 18 তারিখে, আমার যতটুকু মনে পড়ে, তখন হচ্ছে রাজীব ভাইয়ের ক্লাস দিয়ে হচ্ছে ক্লাস শুরু হয়েছিল। সেটা হচ্ছে তখন হচ্ছে আপনারা বলেছিলেন যে হচ্ছে তোমাদের আগের বছরের যত মেডিকেল ক্লাস গুলো ছিল সেগুলো কিন্তু দেওয়া আছে তোমাদের পোর্টালে, তোমরা যাবা, যে সেগুলো হচ্ছে ক্লাস করবা। তারপর আপনারা তো হচ্ছে ইয়াও করছেন, আমি পরীক্ষাও দিতাম হচ্ছে এই দিন এইটা এইটা পড়বা, যখন হচ্ছে এইচএসসি দের হচ্ছে ক্লাস বন্ধ গেল তাদের এক্সামের জন্য, তখন আমি আপনাদের ক্লাস করতাম। তারপর হচ্ছে এইগুলো করে আস্তে আস্তে আমি আমাকে নিজেকে আগাইতে থাকতাম। তারপরে তো আপনারা তো লাইভ ক্লাস তো 4 মাস নিলেনই। তো এই হিসেবে আমার মোটামুটি প্রিপারেশন আগে তো ছিলই, আর এখন তো হয়ে গিয়েছিল। তো সেই হিসেবে আমি পরে লাস্টে আমার কোনো ফিলিংস ছিল না যে আচ্ছা হলে হবে না হলে নাই, এই হিসেবে আমি হচ্ছে পরে যে পরীক্ষা দিয়ে হচ্ছে চলে গেছিলাম। না, এটা তো তোমার মেন্টাল ভাবে তুমি অনেকটা এগিয়েছিলা, যেহেতু তুমি এক হুম জায়গায় চান্স না পাওয়ার পরে আরো 2-3টা জায়গায় চান্স পাইছো, তো তোমার মধ্যে এই হুম কনফিডেন্সটা হয়ে গেছে যে আচ্ছা আমি যদি পরের বার দেই, কনফিডেন্সটা আমার আছে, বা আমি হুম। হয়তো বা চান্স পাবো। এই কনফিডেন্সটা জি। আসলে অনেক জরুরি, যে হ্যাঁ যে আমি পারি বা আমাকে দ্বারা হবে, বা যদি নাও হয় আমার তো ব্যাকআপ হিসেবে ঢাবি আছে, ঢাবিতেও তো হ্যাঁ হ্যাঁ। পড়া যায়। জি জি। কিন্তু আর যারা একেবারেই হয় না তাদের তাদের যেমন আমার একটা ফ্রেন্ড ছিল অন্য কলেজে, ও আদমজিতে পড়তো। ওর হচ্ছে এইবার আগের বারে কোথাও হয়েছিল না, সত্যি কথা। ও ও ট্রাই করছিল, বাট হয় না অনেক সময় যে পরীক্ষার হলে যে তোমার কোনো কিছু মনে পড়তেছে না, বা হয়তো বা হচ্ছে তুমি চেষ্টা করছো বাট তুমি ম্যাথটা মিলাইতে পারছো না, যে ম্যাথটা তুমি বাসায় 10 বার করে গেছো। এটা হয় অনেক সময়। কিন্তু হচ্ছে ও ওইটা হচ্ছে হচ্ছে বাট এইবার হচ্ছে ও মেডিকেলে চান্স পেয়েছে। ও আমার সাথেই পড়তো। ও হচ্ছে এসিএস এ ছিল, বাট পাশাপাশি অন্য কোচিং এও ছিল। কিন্তু ও এবার চান্স পেয়েছে, বাট ওটা হচ্ছে ওর ফ্যামিলিও সাপোর্ট করেছে। কিন্তু আমি মনে করি যে ফ্যামিলি সাপোর্ট ইজ দ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। কিন্তু ফ্যামিলি যদি সবসময় পাশে থাকে এটা সম্ভব। কেউ যদি কোথাও যদি চান্স না পায়, তার যদি মনের ভিতরে ইচ্ছা থাকে, সে অবশ্যই পারবে। সেটা 5 নাম্বার কাটুক, 7 নাম্বার কাটুক, বা হচ্ছে 3 নাম্বার কাটুক, যতই হোক, তার যদি ইচ্ছা থাকে, ডেডিকেশন থাকে, হার্ডওয়ার্ক থাকে, আর যদি গড যদি চায় তাহলে তো হবেই, এটা তো কোনো মানে নেই। বাট অনেক সময় আছে ফার্স্ট টাইম অনেক কিছু ভুল হয়ে যায়, আবার হচ্ছে অনেকে আছে অনেক ভালো পড়ার পরেও হয় না। তো এটা আমি মনে করি যারা সেকেন্ড টাইম হিসেবে পরীক্ষা দিবে তাদের হচ্ছে অবশ্যই, যদি কোনো কারণে মিস হয়ে যায়, আমি মনে করি যে ফার্স্টে তুমি তোমার ভুলটা স্বীকার করো, যে তোমার কারণে হচ্ছে তুমি চান্স পাও না, এইটা স্বীকার কি করতে হবে। এইটা যদি আগুন না স্বীকার না করতে পারো তাহলে তো হবে না। যদি তুমি দোষ দাও যে না পরীক্ষার হলে আমি কিছু করতে পারিনি, আমি আমার ফ্যামিলির কি জন্য এটা করতে পারিনি, আমি ভালো থেকে কোচিং করি নাই সেই জন্য তুমি আমি করতে দেখতেছো না পারিনি, যে লাইভ তাহলে চলছে? তো আর হবে না। ভেরি গুড, ভেরি গুড। খুবই ভালো লাগলো ভাইয়া তোমার সাথে কথা বলে। তোমার জন্য অনেক অনেক দোয়া। আমরা থ্যাংক ইউ হ্যাঁ। বাকিরা যারা যুক্ত হয়েছে, শাহজালাল তোমার সাথে সেলিব্রেশন দেখা হবে ইনশাল্লাহ। হ্যাঁ, ইনশাল্লাহ হ্যাঁ জি হ্যাঁ। ইনশাল্লাহ। ঠিক আছে, ইলমা কিছু বলবা? ইলমা, ইলমা আছো? যারা যুক্ত হয়েছো, যে কথা বলতে চাও আনমিউট করে কথা বলো ভাইয়ারা। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ইলমা, কেমন আছো? কি খবর বলো তো? আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া, আমি 25 ব্যাচ সিনিয়রদের কথাটা শুনতেছিলাম। হ্যাঁ, তুমি 25 ব্যাচ, তাই তো বলি তো। আমি বলো যে তুমিও বোধ হয় অ্যানির সাথেই কেনা। ঠিক আছে, ওকে ফাইন। ইলমা তুমি শুনতে থাকো চুপচাপ, জি আসসালামু অনুপ্রেরণা আলাইকুম। নিতে থাকো। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, তানহা কিছু বলবা নাকি? আই থিংক আমাদের সাথে হচ্ছে রাজীব ভাইয়া যুক্ত হয়েছেন। ভাইয়া আসসালামু আলাইকুম। আচ্ছা, আমি পিন দিচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো ভাইয়া সবাই? কেমন আছেন? ভালো আছি। ভাই পিন দিচ্ছি, পিন করে দিচ্ছি। ভাই ভিডিও অন করেন, সবাই আপনার চাঁদ মুখটা একটু দেখুক। আহ, বাকিরা যারা বাকিরা যারা আছি, আহ তানহা কিছু বলবে তুমি? ভাই আমরা অনেকজনের অনুভূতি শুনলাম, এখন অনেকজন লাইনে আছে ইনশাল্লাহ। ভাই একটা কথা বলতে পারি? হ্যাঁ হ্যাঁ, সাদ বলো। এটা এটা রাজীব ভাইকে বলতেছি। রাজীব ভাই, আই এম ভেরি গ্রেটফুল টু ইউ
একটা কারণে, যেটা নিয়ে কিছুক্ষণ আগে তোফায়েল ভাইয়ের সাথে কথা বললাম, এটা হচ্ছে রাজীব ভাইয়ের যে হোয়াইট বোর্ড কোর্সটা ছিল বায়োলজি হিটার্স এর, যেটা হুম হুম। ওইটা আমার কেনা ছিল আর কি কলেজে। তো ওটা আমি ওখান থেকে আমি আমার একাডেমিক পড়াশোনা করছি। তো ভাই যেখানে, যেটা আমার কাছে একদম স্পেশাল লাগছে, ভাই ওখানে ইংলিশ বাংলা দুইটাই বলছে। এটা এটা মানে এটা অ্যাকচুয়ালি আমার জন্য প্রচুর হেল্প করছে। না হলে মানে এটার জন্য রাজীব ভাইয়ের কাছে আমি ইটারনালি থ্যাঙ্কফুল। প্লাস এবার উনি দেখলাম ইয়েতে সিক্রেট সাজেশন, না সরি, উনার যে ইয়েটা ওএমআর এর যে ইয়েটা, ওইখানে উনি ইংলিশ টার্ম অ্যাড করছে। এটার জন্য ভাই আপনাকে আমি থ্যাংক ইউ জানাতে চাই, কারণ এটা খুবই একটা নেগলেক্টেড জিনিস ছিল এতদিন। তুমি কি ইংলিশ ভার্সনের ছিলা? জি হ্যাঁ, ইংলিশ ভার্সনে। ও আচ্ছা আচ্ছা, ইনশাল্লাহ তোমার জন্য আপনার ভালো। আপনার বোটানির ওই ক্লাসগুলো যদি ইংলিশে না হইতো, আমার ওই টার্ম গুলা বই থেকে খুঁজে বের করা, বুঝা, রিলেট করা খুবই টাফ হয়ে যেত। প্লাস আপনাদের যে ওই পোর্টালের বাইরেও ইংলিশটা লেখা থাকতো, so ওইটা আমাকে আরো বেশি হেল্প করছে, যে স্পেলিং টেলিং অন্য কিছু। তাছাড়া ভাই খুবই পেইন হয়ে যায় কিন্তু এটা আমাদের জন্য। আর যেহেতু আপনি এবার ইংলিশ ভার্সনের জন্য আলাদা ব্যাচ খুলছেন, মানে আমি তো আর কি বলবো আপনাকে, মানে 26 ব্যাচ পুরো একদম লাকি, একটা গোটেড মানুষকে পাইছে ইংলিশ ভার্সন আর আলাদা করে ব্যাচ, মানে এটা তো প্রায় আমাদের সবার স্বপ্ন ছিল। ঠিক আছে মিফতাহুল সাদ, অনেক ভাই বড় মেন্টর হও, মানে সবকিছু কাঁপায় দাও। মিফতা, তুমি তোমার একটু রেজাল্টটা ভাইকে বলো, ভাইয়া তো মাঝখানে জয়েন করছেন, ভাইয়া তো জানেন। ভাই আর কি 373 আর কি, সলিমুল্লাহ মেডিকেল আসছে। চমৎকার মেডিকেল, চমৎকার মেডিকেল। আমার সাথে আমার এক ফ্রেন্ড ছিল, সে তৎকালীন হচ্ছে রেটিনাই কোচিং করতো আর কি, ম্যান অফ রেটিনা ছিল। তো ও টপ করার কথা, তো সামাও হয়নি, সে সলিমুল্লাহ আসে, পরবর্তীতে ওখান থেকে শেষ করে খুবই চমৎকার ডাক্তার হয় আর কি। ও এখন সম্ভবত নিউরোতে কেরিয়ার করতেছে। তো আর সবারই তো স্বপ্ন থাকে ঢাকা মেডিকেলে চান্স পাওয়া, বাট পরবর্তীতে চান্স পাওয়ার পর এটা ডিসাইড হয় যে সে আসলে মেডিকেল কলেজে কি পরিমাণ পড়াশোনা করতেছে, এর উপরে কিন্তু নেক্সট লাইফটা আবার ডিসাইড হয়ে যায়, তাই না? তোমাকে কিন্তু কয়েকদিন পর কেউ বলবে না যে তুমি এনডিসি থেকে পড়াশোনা করছো, এখন তোমার মেডিকেল কলেজটা পরিচয়। সো যদি সামাও মন খারাপ থাকে, যেমন গত না বছর ভাই, মন খারাপ কেন, আমি চান্স পাইছি, এটা আমার কাছে অনেক বেশি। ভাই ও নেক্সট ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, ও কয়েকদিন পর বুয়েটে চলে যাবে, ওর মেডিকেল কলেজ দিয়ে ওর আর হবে না। সমস্যা নাই, যেখানে যাক ভালো করো স্যার। আর রাজীব ভাই, আপনি তো উত্তরবঙ্গের মানুষ, খুব প্রাউড মোমেন্ট আমার জন্য। তোমার বাসা কোথায়? আমার বাসা দিনাজপুরের। ও আচ্ছা, ওকে। আমরা ভাই সবাই উত্তরবঙ্গের, উত্তরবঙ্গের লবি ভাই আলাদা খুলতে উত্তরবঙ্গ, হবে ভাই। উত্তরবঙ্গ ইজ উত্তরবঙ্গ ভাই, এটার উপর কথা নাই। শুধু শুভ্র উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ সব বঙ্গ। শুভ্র কোন বঙ্গের? ও তো ময়মনসিংহ। ময়মনসিংহ, খুলনা, সাতক্ষীরা সব। ও হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ওকে। থ্যাংক। ওকে। সাদকে কি আপনারা কোনো কোশ্চেন করছেন? আমার কিন্তু একটা খুব ইউনিক কোশ্চেন আছে, সেটা হলো যে ইংলিশ ভার্সনের স্টুডেন্টের জন্য বাংলাদেশে তেমন একটা মানে কেউ ডেডিকেটেডলি পড়ায় না, কন্টেন্টও খুব কম, এবং তারা খুব ফাইট করে, এটা আমি খেয়াল করছি। আমি না 1 মাসের জন্য একটা টেস্ট জার্নি শুরু করছিলাম, আমি ভাবছিলাম যে অনেক স্টুডেন্ট আসবে, ক্লাস দেখছে, আমরা ওখানে আইপ্যাড গিফট করছি, এডিফায়ার গিফট করছি, কিন্তু আমার মনে হয়েছে যে টাইমিংটা খুব ভুল হয়েছিল, এই জন্য আমি পজ করে রাখছি যে নেক্সট ইয়ারে যারা আসবে আমি তাদের জন্য এই কাজটা করব। তো তোমরা এই সময়টা কিভাবে কাভার করে নিছো? তেমন তোমাদের কলেজে কিন্তু খুব ভালো পড়ায়, আর আর বাকিটা কিভাবে কাভার করছো? ভাই সত্যি কথা বলতে, কলেজের ক্লাস থেকে আমাদের একটা বেসিক আইডিয়া হয়ে যেত যে এটা 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 একটা আইডিয়া হয়ে যেত। অনলাইন এডুকেশনের যে যে বাংলা ভার্সনের যে সমস্যাটা ছিল, এটা পুরোপুরি ট্যাকেল দিতে হতো ভালো একটা বাংলা ভার্সনের বন্ধু খুঁজে। বা আমি যেমন মাসুর ভাইয়ের পার্সোনাল স্টুডেন্ট ছিলাম, আমি ওনাকে নক দিতাম, ভাই এটার ইংলিশ কি, ভাই ওটার ইংলিশ কি, এ ভাই এটার ইংলিশ বলেন নাই। আর অনেক ভাইকে আমি ইভেন, আপনাকেও আমি একবার মেসেজ দিছিলাম থ্যাংক ইউ জানাই যে ইংলিশ টার্ম গুলো ইউজ করার জন্য, যদি রিপ্লাই পাইনি, নেভার মাইন্ড। তো আমি অনেক মানে অনেক ভাইয়ারা যারা অনলাইনে আছে অনেককে বলছি, ভাই জাস্ট কিচ্ছু না, আপনি বাংলাটার পাশে ইংলিশটাকে সমমর্যাদা সম্পূর্ণভাবে জাস্ট লেখেন, দ্যাটস এনাফ। আমি যদি একবার বুঝি যে এটার বাংলা এটা, এটার ইংলিশ এটা, ফাইন, আমি তো রিলেট করতে পারবো। কিন্তু এখন আউট অফ নো হোয়ার কেউ যদি আমাকে ওই অ্যাঞ্জিওস্পার্ম জিমনোস্পার্ম চ্যাপ্টারটাতে ইংলিশ টার্ম গুলা ছাড়া পড়ানো শুরু করে, আমি হারায় যাব অ্যাজ এন ইংলিশ ভার্সন, কারণ আমি কোনো কিছুর সাথে রিলেট করতে পারবো না আমি যে এতদিন কি পড়ে আসছি। এই এই পত্রবৃন্ত, বৃত্তীয় কি 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 মানে আমি রিলেট করতে পারবো না। ইভেন আবুল হাসান স্যারের বই কিন্তু ইংলিশটা লেখা থাকে, কারণ আমি কি ক্লাস করবো নাকি বই খুলে খুঁজতে থাকবো যে ভাই এটা বললে এটার ইংলিশটা আমি পুরো বই খুঁজে দেখি। ওই জাস্ট ওইটুকু পার্টটা, আপনারা বাংলাটার পাশে ইংলিশটাকে ব্র্যাকেট দিয়ে হোক
আপনারা ওই স্ল্যাশ দিয়ে হোক, জাস্ট সমমর্যাদা সম্পূর্ণ ইংলিশ যে একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এইটুকু ইংলিশটাকে সম্মান দিয়ে জাস্ট লিখে দেন। একবার যদি ধরে ফেলে, ল্যাঙ্গুয়েজ ডাজেন্ট ম্যাটার। ল্যাঙ্গুয়েজ একটা ব্রিজ, এটা কোনোদিনও ব্যারিয়ার না। কিন্তু যদি ওই যে ব্যারিয়ারটা করে রাখে যে জানানো হচ্ছে না, তখন ওইটা মেইন প্রবলেমটা হয়ে যায়। আর আরেকটা জিনিস হচ্ছে যে স্পেশালি ওই যে কিছু বায়োলজিক্যাল টার্ম গুলো যখন ভাইয়ারা বাংলায় লিখতো, ওইটা পড়তে আমার একেবারে দাঁত টাত ব্যথা হয়ে যেত। যেমন এনসেফালোপ্যাথি, এটা যদি কেউ বাংলায় লেখে, ওটা তো ভাই বাদ দেন, আমি আর কিছু না বলি। ইংলিশের জিনিসগুলো খুবই ইজি, ইংলিশে যে কোনো কিছু খুবই ইজি, এটা যে মানে স্যার না। তুমি যে এখনো পরিমাণ বাংলার বিরুদ্ধে আজকে বিষোদ্গার না করেছো, না 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 ভাই ভাই, এটা এটা এই এটা ক্লিপগুলো কোনোভাবে যেভাবে ভাইরাল হবে তোমার বিরুদ্ধে, তোমার কি মনে হয় এই হোক। বাংলার মাটিতে তুমি জায়গা পাবে? ভাই, আমি আমি একটা খুবই লজিক্যাল এক্সপ্লেনেশন দিই আপনাকে। মজা করলাম, মজা এটা এটা করলাম, যদি মজা শুনতে করলাম। চান, আমি আমি বলতে রাজি আছি। ভাষা পোলাপান আন্দোলন, পোলাপান মাইর দিবে ধরে তোমাকে, পোলাপান মাইর না, দিবে, ভাষা আন্দোলন হইলো 1952 সালে। পোলাপান বাংলাদেশ মাইর স্বাধীন দিবে হইলো, তোমাকে কমেন্টে। না না, বাংলাদেশ স্বাধীন হলো 1971 সালে। শেখ মুজিব মারা গেলেন 75 সালে। 76-এ কুদরতি খুদা কমিশন হচ্ছে বাংলা ভার্সনে পড়াশোনা শুরু করলো। স্বাধীনতার পর 5 বছর ইংলিশের কারিকুলামটা ছিল। মানে বুঝতে হবে, আমরা যে চেতনা করতেছি বাংলা বাংলা, এটা খুবই ইললজিক্যাল। আমি তো বাংলায় পড়তে মানা করিনি ভাইয়া কাউকে। ভাইয়া আমরা ভাইয়া ভাইয়া থাম, তুই যা বলছিস সেই পর্যন্ত ঠিক চলে, এইসবে আর থেমে যাইস যাও না ভাই, ভাইয়া। থেমে যাও, থেমে যাও। মাফ 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 করে দে ভাইয়া, ভাই, ঠিক এটা এটা না ভাইয়া, জীবনের প্লিজ। অনেক দিনের ক্ষোভ, এটা ইংলিশ না না ভার্সনের ভাইয়া ভাইয়া স্টুডেন্ট। ঠিক আছে, তুই আল্লাহ অনেক আল্লাহ একটা অনেক হয়েছে সুযোগ ভাইয়া। দিলে এটা কোনোদিনও ছাড়তে হয় না। না না ঠিক আছে ভাইয়া, যথেষ্ট, আর না তুই আর চেতনার দিকে যাইস না ভাইয়া, থ্যাংক ইউ, মাফ চেয়ে নিচ্ছি ভাইয়া। ঠিক আছে ঠিক ভাই, আছে, এটা স্যার ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। তোমার আমি একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। একদিন হচ্ছে আমি পড়াইতেছিলাম, ব্রায়োফাইটা পড়াইতেছিলাম। তো আমাকে একজন স্টুডেন্ট ইংলিশ ভাষণের নক দিছে যে ভাইয়া দ্বিধা বিভক্তি বললেন, দ্বিধা কি? আমি তো শুনলাম দ্বিধা মানে কনফিউশন, বিভক্তি মানে তো সেপারেশন। এটা কি কনফিউশন সেপারেশন? তো এই ধরনের সিচুয়েশন হয়। আরো একটা ভাই আরো দ্বিধা বিভক্তি মানে আসলে কি, এটা তো আমিও জানি না। ডাইকোটোমাস গ্রোথ। ও আচ্ছা, ওই যে ভাই ডাইকটোমাসলি অ্যারেঞ্জড একটা শব্দ আছে, ওটার ওটা ওটা এই যে এরকম টার্ম গুলোই তো আমাদেরকে জাস্ট মানে কি বলবো, বায়োলজিকে হেড করার জন্য যথেষ্ট। এরকম টার্মগুলো তো আমি নিজেও পারলাম না। তবে ভালো, মজা করলাম। সো আরো আরো কিছু স্টুডেন্ট এই সমস্যাটা ফেস করে, বিশেষ করে যারা ক্যাডেট কলেজ থেকে আসে। তারা তো ওই যে ঈদের সময়, রোজার সময়, ওই সময়টাতে এসে চেষ্টা করে যে আরো এক্সটার্নাল সোর্স আছে কিনা, এগুলো পড়েই কয়েকদিনের মধ্যে কাভার করে চলে যায়। সো একদিন এই সমস্যাটার সমাধান হয়ে যাবে। চলমান যারা টিচার আছে, সামনে যারা আসবে, তোমরা যখন পড়ানো শুরু করবা, আশা করছি ওই প্রবলেমগুলো ওভারকাম হয়ে যাবে। ভাইয়া সত্যি কথা বলতে আমার পার্সোনাল অভিমত, এটা কোনোদিন একটা প্রবলেম ছিল না। এটা জাস্ট একটা ওই যে ম্যাল প্র্যাকটিস যেটা থাকে, যে হয়ে গেছে, চলুক, চলতেছে, আমরা কেউ ইয়ে করি না। যেমন মানে ধরেন কিছুই তো লাগে না, জাস্ট ইংলিশটা লিখে দিলেই হয়, দ্যাটস না। এখন তো ইভেন আবুল হাসান স্যার আর গাজী আজমল স্যারের বইগুলো তো কোচিং গুলো ইংলিশ ট্রান্সলেশন বের করে ফেলছে। পড়াটা এখন সমস্যা নেই, সমস্যা হয়ে গেছে ক্লাসের মধ্যে ওই টাইমটা 2 ঘন্টা 2.5 ঘন্টার মধ্যে ক্যাচ করতে পারাটা। জাস্ট ইংলিশ বাংলা পাশাপাশি সমমর্যাদা সম্পন্ন, আর কিচ্ছু লাগবে না, মোর দেন এনাফ। পুরা ক্লাসও, ইভেন আমরা যে ইংলিশ ভার্সনে ক্লাস করছি ছোটবেলা থেকে, আমি তো ইংলিশ মিডিয়ামেও ছিলাম একসময়, আমাদের ক্লাসগুলা এই যে ইংলিশ ভার্সনে যে আসি গত 10 বছর ধরে, আমাদের ক্লাসগুলো তো বাংলায় হইতো। জাস্ট ব্যাপারটা হচ্ছে যে আমাদের টার্মিনোলজি গুলো ইংলিশ ছিল। আমি জাস্ট এইটুকুটাতেই ফোকাস করছি, টার্মিনোলজি গুলো ইংলিশে ভাই। যদিও রাজীব ভাই, এটার জন্য আমি রাজীব ভাইয়ের কাছে একদম চিরকৃতজ্ঞ টাইপ। এটা মানে একদম খুবই থ্যাংক ইউ স্যার, তোমার সাথে সেলিব্রেশন দেখা হবে। একসাথে দুইটা জার্সি নিয়ে নিও তুমি, মেডিকেল জার্সিও নিও, বুয়েটিয়ান জার্সিও নিও। ভার্সিটিতে চান্স পেলে 3টা জার্সি নিবা, 3টে অর্ধেক অর্ধেক পড়বা, এবং বাংলা ইংলিশ মিলায় কথা বলবা। মাই গড ভাই, ও আজকে লাইভ যদি 1 ঘন্টা হয়, অলরেডি 15 মিনিট একাই বলছে ভাই। আমরা সবাই মিলে, বাকি 95 জন মিলে 45 মিনিট, সাদ একাই 15 মিনিট। আজকে লাইভের এটাই এটাই আজকে হাইলাইট। থ্যাংক ইউ, ইংলিশের জয় হোক। আমরা ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। রাজীব ভাই, আপনি কিছু বলবেন না? আমি যেটা বলতে চাই, ও যেখানে পড়াশোনা করুক না কেন, ও যেন টিচিং এর সাথে যদি কানেক্টেড থাকে, ও কিন্তু চমৎকার কথা বলে। চমৎকার চমৎকার, হ্যাঁ হ্যাঁ। এর সাথে কানেক্টেড থাকলে ও অনেক ভালো। এটা হইতেই পারে যে তুমি তোমার ইউনিভার্সিটির প্রফেসর হয়ে যাবে, মেডিকেলের প্রফেসর বাট ট্রাই করো। এই নোয়ারাত, নোয়ারাত একটু মাইকটা মিউট করা যায়? নোয়ারাত, আমরা তো আসলে কাউকে ভাই মিউট করিনি, সবাইকে কথা বলার সুযোগ দিয়েছি। আচ্ছা ফাইন। আমাদের সাথে বাকিরা যারা যুক্ত হয়েছো, তোমরা কি তোমাদের কোনো অনুভূতি শেয়ার করবে কিনা? চাইলে জাস্ট স্পন্টেনিয়াসলি, কাউকে জোর জবরদস্তির কিছু নেই, প্লিজ।
মান্নান। ভাই আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলো ভাইয়া। জি ভাইয়া, আমি যশোর মেডিকেলে পাইছি আলহামদুলিল্লাহ। কংগ্রেচুলেশনস, কংগ্রেচুলেশনস। জি, আপনাদের এসিএস বেসে ছিলাম আমি। ভেরি গুড। যে মানে একটু কষ্ট হয়েছিল আর কি, মানে আমি বুঝতে পারি না যে এত দূর কাটমার্ক চলে যাবে। তারপরেও অনেক আলহামদুলিল্লাহ যতটুকু আশা করছি হয়েছে, এটাই আর কি। জি ভাই, এখন সামনে আমার কি করণীয়, মানে কেমনে চললে আমি ভালো মতো লাইফটা করতে পারবো, সেভাবে সে হিসাবে যদি একটু সাজেশন দিতেন। মানে তুমি যশোর মেডিকেল চান্স পেয়েছো, বাড়ি কোথায়, তোমার কলেজ কোনটা, এগুলো একটু বলো। আমার হচ্ছে ভাইয়া দিনাজপুর বাসা। দিনাজপুর। তোমার কলেজ? ভাইয়া এখন কি মাইগ্রেশনে এইদিকে উত্তরবঙ্গের মধ্যে আসা যাবে কি ভাইয়া? আসা যাবে, আসা যাবে। তুমি অবশ্যই উত্তরবঙ্গে তো মেডিকেল কলেজ এই মুহূর্তে দিনাজপুর, রংপুর, নীলফামারী আর বগুড়া আছে। বগুড়া। বগুড়া তো একটু উপরে চলে গেল। হ্যাঁ। আহ রংপুর আর বগুড়া একটু উপরে চলে গেল। তুমি দিনাজপুরের অবশ্যই ট্রাই করবা। সম্ভাবনা আছে প্রবলভাবেই। যশোর থেকে কঠিন হবে একটু, কিন্তু দিনাজপুরে যারা চান্স পেয়েছে যশোরে, তারা যদি যশোরের দিকে ব্যাক করে, তাহলে তুমি যশোর থেকে দিনাজপুর মেডিকেলে সুইচ করার সম্ভাবনা থাকতেই পারে। হ্যাঁ, এবং ভালো মতোই সম্ভাবনা আছে। তো আমার সাজেশন থাকবে, তুমি বাড়ির কাছে মেডিকেলে পড়াটা বুদ্ধিমানের কাজ। দিনাজপুর হলে দ্যাট উইল বি বেস্ট। তোমার এক নম্বর কাজ হবে মাইগ্রেশনের চেষ্টা করা। হ্যাঁ, জি ভাইয়া, মাইগ্রেশনটা কেমনে করবো এইভাবে যদি একটু বলতেন আর কি। এটা এটা ওই ভর্তি হওয়ার সময় তুমি জেনে যাবা, আর আমরা প্রসেস কয়েকদিনের মধ্যে জানিয়ে দেবো। এটা ওই ফর্ম ফিল আপ করতে হয়। মোট 3বার মাইগ্রেশন হয়। প্রথমবার ভর্তি হওয়া শেষে কিছু স্টুডেন্ট তো ভর্তি হবে না, ধরো, বা সবাই ভর্তি হলো, পরে কিছুদিন পরে তো দেখা যায় বুয়েটের ভর্তি পরীক্ষা হবে, ঢাকা ভার্সিটিতে অনেকে চলে যাবে। তো সেই সিটগুলো খালি হলো, তখন একটা মাইগ্রেশনের ফলাফল দেয় মেধা তালিকা অনুসারে, চয়েস অনুসারে। তো এভাবে 3-4 মাস ধরে মোট 3টা মাইগ্রেশনের রিস্ক দিবে। তো এতে একটাই শুধু ঝামেলা, সেটা হলো তোমাকে প্রত্যেকবার মাইগ্রেশনে তুমি যদি মেডিকেল কলেজ চেঞ্জ করো, তোমাকে নতুন করে ভর্তি হতে হবে। মানে কিছুটা টাকার উপর দিয়ে যাবে আর কি, প্রত্যেকবার তোমাকে আলাদা করে ভর্তি হতে হবে। তো এটা যদি ও, সমস্যা না হয়, তুমি মাইগ্রেশনের এটা অন রাখলে জি ভাই, তুমি। ওটা সমস্যা নাই, চেষ্টা হ্যাঁ, করবো ইনশাল্লাহ। হ্যাঁ, তো এটাই বেটার হবে। আর কিভাবে পড়ালেখা করতে হবে, কি করতে হবে, সেটা তো আমি তোমাকে বললাম যে আমরা কয়েকটা ডেমো ক্লাসের আয়োজন করব। আমি কাল পরশুর মধ্যে চেষ্টা করবো এটা অ্যানাউন্স করার। আম, যারা আগামী অন্ততপক্ষে প্রথম 3 মাস মেডিকেল আসলে কি লাগে, কিভাবে তুমি চিন্তা করবা ভবিষ্যতে, সেটার জন্য আমরা একটা ডেমো ক্লাস অ্যারেঞ্জ করব। ঠিক ঠিক আছে। আছে ভাইয়া, ধন্যবাদ ভাইয়া। আর মান্নান, তুমি একটু তোমার অভিজ্ঞতা বলো, তুমি আমাদের সাথে ছিলা। আমরা তোমাকে কি সাহায্য করতে পেরেছি, কি জি করা ভাই, যেতে পারতো, আর একটু আমাদের সাজেশন দাও। জি ভাইয়া, আমি প্রথমে আপনার এই তোফায়েল ভাইয়ার এই কোর্সে ভর্তি হয়েছিলাম, তারপর এসিএস এ বেচে ট্রান্সফার করা হয়েছিল আর কি। আচ্ছা। হ্যাঁ, জি ভাইয়া, তখন থেকেই ক্লাস করতাম আপনাদের। মোটামুটি লাইভ করতে পারতাম না, এখন মানে মাঝে লাইভটা ক্লাসগুলো আমার মানে করতে পারতাম না, আমার অতটা ধৈর্য ছিল না, আমি অনেক সময় স্পিড বাড়ায় করতাম আর কি। হুম। তো ক্লাসগুলো করতাম, বায়োলজি ক্লাসগুলো, শুভ্র ভাইয়ের ক্লাসগুলো, আর রাজীব ভাইয়ের ক্লাসগুলো অনেক মানে কনসেপ্ট আছে, উনিও ক্লাসগুলো করে, আর আপনার ক্লাস তো করি। মোটামুটি আলহামদুলিল্লাহ আপনাদের সাথে জার্নিটা খুব ভালো ছিল আর কি। আলহামদুলিল্লাহ। আচ্ছা, ঠিক আছে। আর কি তুমি আমাদেরকে একটা সাজেশন দাও যে আমরা আর কি করলে তোমার আরেকটু কাজে লাগতো, বলো তো। না, আপনারা যথেষ্ট চেষ্টা করছেন, আপনাদের চেষ্টাও ত্রুটি নাই। এখন আমাদেরও তো চেষ্টা আছে, তাও সবাই সব মানে পড়াটা গুছাইতে পারে না। আমার একটা ফ্রেন্ড ছিল, মানে আমি যেখানে থাকি আমার রুমমেটে বলা যায়, মানে ওই ওই কোর্সটাতে আপনাদের কোর্সে ভর্তি ছিল, কিন্তু ভাগ্যবশত অল্পর জন্য হয়নি। এখন ওই পড়াটা গুছাইতে পারতো না, মানে কেমনে পড়লে সবগুলাই ইজি ভাবে কভার হবে এবং কি রিভিশন হবে তাড়াতাড়ি, এভাবে গুছাইতে পারতো না। কিন্তু ওই আর আমি সেম পড়াশোনা করতাম, আমি যদি 12-13 ঘন্টা পড়তাম, ও এরকম ভাবে পড়তো। কিন্তু মানে মেধাবী ওই আর আমি প্রায় সমানই ছিলাম, কিন্তু ভাগ্যবশত হয়নি, কারণ আমি একটু বুঝতে পারছিলাম যে ওর মানে পড়াটা গুছানো হচ্ছে না। এখন এরকম যদি একটু সাজেশন পাইতাম, আমিও পাইলে আমিও আরো আশা করতাম যে আরো ভালো মেডিকেল হইতো। তাও সমস্যা নাই, আলহামদুলিল্লাহ আমি খুশি আছি আর কি। এই বিষয়ে যদি কিছু কিছু বলতেন আর কি। রাজীব ভাই, আপনি বলেন ভাইয়া। খুবই কমপ্লেক্স একটা বিষয়। ওর কি প্রশ্নটা এরকম ছিল যে গুছায় পড়বে কিভাবে নাকি মেডিকেলে গিয়ে পড়বে কিভাবে? গুছায় ভাই, গুছায়। মেডিকেলটা শেষ, গুছায় পড়বে কিভাবে। এটা কি ইন্টারমিডিয়েট লেভেলে গুছায় পড়ার বিষয়টা? মানে এডমিশন টাইমে ভাইয়া। ও আচ্ছা। এডমিশন টাইমে আমার মনে হয় যে বেশিরভাগ জিনিস আমরা না ওই জেনেটিক্যালি পেয়ে থাকি। অনেক স্টুডেন্টকে কিন্তু শেখাতেও হয় না কেমনে গুছায় পড়তে হয়। যেমন তোমাদের তোফায়েল ভাইয়ের সাথে আমি অনেক দিন আড্ডা দিছি। তোফায়েল কিন্তু খুবই চমৎকার একজন মেধাবী মানুষ। চমৎকার মানে আমি অবাক হই
তার মেধা দেখে, পার্সোনাল মেধা দেখে, বিশেষ করে জেনারেল নলেজে তার যে দক্ষতা। তো তখন আমার মনে হয় আমিও তো সেম পাইপলাইনের ভেতর দিয়ে আসছি। তো হইতে পারে যে আমাদের লাইফের প্রায়োরিটি ডিফারেন্ট ডিফারেন্ট। আমি হয়তো অন্য কিছুতে টাইম ইনভেস্ট করছি, তোফায়েল ওই সময় পড়ালেখাতে ইনভেস্ট করছে, যে কারণে ওইটাতে তার দক্ষতা। আবার আমি কি করছি, পড়ালেখার পাশাপাশি যখন এক্সট্রা কারিকুলার, বিশেষ করে লেখালেখিতে, ওখানে আমার দক্ষতা আছে। সো এগুলো জেনেটিক্যাল। ফার্স্ট কথা জেনেটিক্যাল, কারণ বেশিরভাগ স্টুডেন্টকে শেখানোর পরেও তারা কিন্তু মানে না, মানলে গুছাইতে পারে না, ডিপ্রেশনে পড়ে। সো এই জিনিসটা মাথায় রাখো, এটা জেনেটিক্যাল। তুমি যেটা পাইছো এটা তোমার নিজস্ব দক্ষতা, কিংবা নিজে অ্যাকোয়ার করছো। বাট আমাদের দিক থেকে কথা হচ্ছে যে ওই জার্নির সময় আমাদের শুধু একটু সাহস দিতে হবে। হয় না, মাঝে মাঝে কিন্তু আমাদের রাগ করে বলতে হয় যে চান্স না পাইলে কিন্তু দেখবা লাইফটা কেমন। নেক্সট টাইম হয়তো আমরা এই জিনিসগুলো আরো কমিয়ে ফেলবো, আমরা আরো বেশি সাহস দিব। একটা স্টুডেন্ট যদি একটুকু সাহস পায়, তো মাথা কুল থাকে, মাথা কুল থাকলে সে ভালো পড়াশোনা করতে পারে। কিছু বলবে? আহ, আমার মনে হয় যে ও উত্তরটা ভাইয়া এত কনসেপচুয়াল উত্তর, ও আমি জানি না ও ধরতে পারছে কিনা। ভাইয়া যেটা বললেন এটা কিন্তু এটাই ট্রু। কিছু জিনিস আমরা ভেতর থেকে নিয়ে আসি, কেউ সহজেই গুছাতে পারে, কেউ পারে না। তারপরে ওভারঅল একটা ভাই সাজেশন চেয়েছিল যে কিভাবে গুছাবে। আমি জাস্ট একটা জিনিস বলতে পারি, সেটা হলো যে আমরা বিশেষ করে ছেলেরা, আমার এটা অভিজ্ঞতা আমি শেয়ার করব সবার সাথে। আমরা অ্যাডমিশনে এত পড়ি এত পড়ি, মানে যারা খুব পড়ালেখা করতে চায় তারা অনেক পড়ি আমরা, হ্যাঁ। কিন্তু আমরা মানুষের ব্রেনে তো একটা ধারণ ক্ষমতা আছে, তুমি অনেক পড়লা কিন্তু পরীক্ষার আগে গিয়ে এই জিনিসগুলো রিভিশন দিতে পারলা না, এই পড়াটা আসলে না খুব একটা কাজে আসবে না। বরং দেখা যাবে যে ব্রেনের ভিতরে একটা হিজিবিজি একটা অবস্থা তৈরি করবে, এবং পরীক্ষার হলে গিয়ে তোমার সাবকনশিয়াস মাইন্ডে একটা উত্তর আসবে, এবং সেটা ভুল উত্তর। তো শুরু থেকেই ও এরকম যদি জানতে চেয়ে থাকে যে ভাই পড়াটা গুছাবো কিভাবে, শুরু থেকেই তুমি এই চ্যাপ্টারে যা যা পড়লা চেষ্টা করতে হবে সেটা রিভিশন দেওয়ার, এবং শেষ মুহূর্তে, শেষ 1 মাসে, শেষ 2 মাসে এতদিন ধরে যা পড়েছি সেই ফসলটাকে ঘরে তুলতে হবে। তুমি অনেকটুকু জমিতে ফসল লাগাইলা, তুমি আজকে হলো সারাদিন তোমাকে ফসল কাটতে হবে, তুমি ফসল কাটতে কেটে শেষ করতে পারলা না, ওই ফসলের কিন্তু কোনো দাম নাই। তো আমি নিজেও কয়েকদিন আগে রাজীব ভাই একটা পরীক্ষা দিলাম, আমার মিড টার্ম পরীক্ষা। তো আমি ভাই গত 2 বছর মেলা পড়ালেখা করছি, কিন্তু 90% জিনিস ভুলে গেছি। পরীক্ষার আগের রাতে আমি সারা রাত জেগেছিলাম শুধু রিভাইজ করার জন্য, রিভিশন শেষ করতে পারিনি। এবং যা রিভাইজ দিয়ে গেছে তাই পরের দিন পরীক্ষা লিখতে পারছি, যেগুলো রিভিশন দিতে পারিনি সেগুলো আসলে লিখতেও পারি নাই। তো যারা এইচএসসি 25 আছে সামনে, তোমরা এখন অনেক কিছু পড়বা। আমি তোমাদেরকে বলবো যে যতটুকুই পড়ো না কেন, সেটা সপ্তাহে হোক, মাসে হোক, 2 মাসে একবার হোক, চোখ বুলাই নিতে হবে, তাহলেই পড়াটা ব্রেনের মধ্যে স্থায়ী হবে। অ্যাডমিশন ফেজের জন্য এটা সত্যি। অনেক পড়ে যে একদম হয়ে যাবে তা না, যতটুকুই পড়ো সেটা ব্রেনের মধ্যে বসানোর জন্য বারবার রিভাইজ করতে হবে। তো গুছানোর জন্য আমি বলবো যে রিভিশন করাটা খুব গুরুত্বপূর্ণ, তাহলে দেখবা যে যেটা পারবা পরীক্ষায় অটোমেটিক অটোমেটিক, মানে সেটার ভুল হবে না আর কি, যতটুকু পড়েছো সেটা থেকে পারবা। ওকে রাজীব ভাই, আমি আর আপনি অনেক কথা বললাম, এরপর যে কথা বলবে সে শুভ্র রিপ্লাই দিবে, নাহলে শুভ্র মন খারাপ করে চলেই যাবে। তো একজন কমেন্ট করছে যে শুভ্র কোনো কথা বলছে না, শুভ্র ভাই, শুভ্র ভাই চুপ কেন? না শুভ্র একটা আমি কথা বলো, একজনকে ডেকে নাও। না, এই যে আমি কথা বললাম, আমি আসলে কথা বলতেছি বলতে কি, তোমাদের কথা শুনতেছি। অনেক কথা তো ক্লাসের মধ্যে বলছি, এখন একটু শুনতেছি। কারণ তোমরা এখন চান্স পেয়ে এমন জায়গায় চলে গেছো যে এখন সত্যি কথা বলতে তোমরা দেখা যাবে যে আগামী কয়েক বছর পর তোমরা হবে ডাক্তার, তোমরা প্র্যাকটিস করবা। তো এখন আসলে তোমাদেরকে কিছু বলতে গেলে এখন ভেবে চিন্তে বলতে হবে, সত্যি কথা যেটা। ঠিক আছে? কারণ তোমরা এখন একটা অন্য লেভেলে চলে গেছো, চান্স পেয়ে গেছো, ভবিষ্যতে তুমি ডাক্তার হবা। আর একটা পাশাপাশি যে জিনিসটা করতেছি যে আম, অনেক মেসেজ জমে আছে মেসেঞ্জারে আর হোয়াটসঅ্যাপে, সেই মেসেজগুলো দেখতেছি, টুকটাক রিপ্লাই দিচ্ছি যারা যারা চান্স পাইছে। আর একটা জিনিস ভাবতেছি, যারা যারা চান্স পায় নাই তাদেরকে নিয়ে, যারা যারা চান্স পায় নাই তাদের জন্য কি করা যায় এটা নিয়ে আর কি আসলে বেসিক্যালি ভাবতেছিলাম। তো যদি এখানে কেউ থেকে থাকো যারা চান্স পাও নাই, থাকাটা হয়তোবা, থাকার হয়তোবা কথা না, কিন্তু হয়তোবা পরে হয়তোবা শুনবা, অথবা পরে হয়তোবা ক্লিপটা হয়তোবা পাবা। চান্স না পাওয়াটা আসলে তোমার যে লাইফের একটা ব্যর্থতা তা না। লাইফে অনেক চড়াও উতরাও করে মানুষ সামনে আগাবে, এটাই জীবন। আমি যখন ছোট ছিলাম তখন লাইফে যে পরিমাণ ডিফিকাল্টিস ছিল, তখন মনে হতো যে আহারে আমার লাইফে কেন এরকম হইলো, আমার লাইফে কেন এরকম হইতে হবে, আমার লাইফে কেন অল্প বয়সে আমার
বাবা মারা যাইতে হবে? অল্প বয়সে কেন আমার মা মারা যাইতে হবে? কেন আমার নিজের টিউশনি, নিজের পড়ালেখার টাকা নিজের কেন জোগাড় করতে হবে? আমার অন্য বন্ধুর তো পেরেশানি নেওয়া লাগে না, আমার কেন এরকম করা লাগবে ভাবতাম। এখন যখন বড় হইছি, এখনো দেখি না যে জীবন থেকে সমস্যার অপ্রাপ্তি যায় না। সমস্যার অপ্রাপ্তি জীবনে থেকেই যাবে, এর কোনো শেষ নেই। এবং ভাইয়াপুরা, এটা মাথায় রেখো, যারা চান্স পেয়েছো তাদের জন্য প্রযোজ্য। তুমি যত বড় হবা, তত তোমার লাইফে সমস্যার পরিমাণ বাড়তে থাকবে এবং অ্যাচিভমেন্টের পরিমাণও বাড়তে থাকবে। যতক্ষণ তুমি সমস্যা ফেস করে 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 সামনে আগাচ্ছ, ট্রায়াল এন্ড এরর দিয়ে সামনে আগাচ্ছ, ততক্ষণ তুমি বেঁচে আছো, ততক্ষণ তুমি ট্র্যাকে আছো। যখন তুমি থেমে গেলা, তার মানে তুমি শেষ। সো যারা চান্স পাও নাই, তাদের জন্য বলবো যে ভাইয়া, তুমি জাস্ট একটা চান্স পাও না, আর কিছু না। তোমার লাইফের একটা পরীক্ষা ছিল, তোমার লাইফে হয়তোবা অ্যাডমিশন টেস্টের জার্নির প্রথম পরীক্ষা, সেখানে হয়তোবা তোমার চান্স হয় নাই। দেখা যাবে যে সামনে যতগুলা পরীক্ষা আছে, সবগুলার মধ্যে তোমার চান্স হয়ে যাচ্ছে। হোয়াট ইফ তোমার কপালে হয়তোবা লেখাই আছে যে তুমি আসলে এমবিবিএস ডাক্তার না, তুমি বিডিএস ডাক্তার হবা। হয়তোবা তোমার কপালে এটাই লেখা আছে। অর্থাৎ 1 মাস পরে যে ডেন্টাল পরীক্ষা, সেখানে হয়তোবা তোমার চান্স হবে। যদিও আজকে অনুভূতি মানে এখন যে সেশনটা, এই সেশনটা আসলে যারা যারা চান্স পেয়েছে তাদের জন্য, তোফায়েল ভাই। না, কিন্তু সবার জন্য শুভ্র, সবার জন্য। আমার আমি মনে হয় সবার জন্যই এই, না না, এই আমার সেশনটা মনে হয় তাদের জন্য সবাই, না, সবার সবার জন্যই উন্মুক্ত। আমার মনে হয় যে একটু তাদেরকে নিয়ে কথা বলি যারা আসলে এখন মন খারাপ করে আছে, এবং আই থিঙ্ক তারা এখন লাইভে হয়তোবা নাই, পরে হয়তোবা ভিডিওটা হয়তোবা শুনবে। সো ভাইয়া, এমনও তো হইতে পারে যে তোমার কপালে লেখা ছিল বা তোমার নসিবে লেখা ছিল যে তুমি একজন ডেন্টিস্ট হবা, লেখা থাকতেই পারে। অথবা হয়তোবা এটা লেখা ছিল যে তুমি 1 বছর কষ্ট করে তারপরে যে তুমি কি করবা, মেডিকেলে চান্স পাবা, লেখা থাকতেই পারে। যদি তোমার ডেস্টিনি এটাই লিখে রাখে যে তুমি ডেন্টিস্ট হবা, তাহলে তোমার এখন সামনে কখনো কি, সামনে ডেন্টাল পরীক্ষাটাকে কাজে লাগানো। হইতে পারে তুমি ডেন্টিস্ট হয়ে গেছো, এবং ডেস্টিনেশন এখানেই কিন্তু শেষ হয় না। যেমন আমার ক্ষেত্রে কি হয়েছে, আমি ফার্স্ট টাইমে এমবিবিএস এ চান্স পাই নাই, আমি ফার্স্ট টাইমে বিডিএস এ চান্স পাইলাম, বিডিএস এ ভর্তি হইলাম। বিডিএস এ ভর্তি হয়ে বিডিএস এ এত বেশি প্রেমে পড়ে গেলাম ডেন্টালের, মনে হইলো যে ওকে ফাইন, এইখানে আমার ক্যারিয়ার করার অনেক ভালো ভালো সুযোগ আছে। কিন্তু তারপরে দেখো লাইফ আমাকে কি বললো, লাইফ বললো যে না, তোমার অন্যদিকে কাজ করার সুযোগ আছে। এবং দেখো আস্তে 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 মুভ করতে 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 আমি আমাকে নিজেকে একজন ডাক্তার হিসেবে তৈরি না করে, তৈরি করে ফেললাম একজন ট্রেনার হিসাবে, টিচার হিসাবে, বা কোচ হিসাবে। আমি আমার লাইফের ডেস্টিনি খুঁজে পেলাম কোথায়, যে এমন ভাবে আমি বায়োলজিটাকে পড়াবো যেটা অন্য একটা রিয়েলিটি তৈরি করবে। যেমন রাজীব ভাই যেটা করেন, তিনি বায়োলজিকে লজিক এবং কনসেপ্ট দিয়ে পড়াইতে পছন্দ করেন, এবং এটা উনার কাছে একটা রিয়েলিটি যেটা অন্য কেউ করে না বা পারে না। আমার কাছে রিয়েলিটি কোনটা, আমি এমন ভাবে পড়াবো স্টুডেন্টরা হাতে কলমে শিখবে, যে জিনিসটা আমি প্রথমবারের মতো বাংলাদেশে ইন্ট্রোডিউস করছি বায়োলজির ক্ষেত্রে। তা আমার লাইফটা এখন ওইদিকে চলে গেছে, ওইদিকে আমি স্যাটিসফাইড, আমি সুখী, আমি খুশি, আমি শান্তি পাই, আমি ওই কাজটা করে শান্তি পাই। আমাকে যদি এখন চেম্বারে বসায় দেওয়া হইতো, হয়তো বা আমি সেই কাজটা করে শান্তি পাইতাম না। তো তুমি আজকে যেটা অ্যাচিভ করতে পারলা না, তুমি যদি চেষ্টা ঠিকঠাক করে থাকো, হয়তো বা মহান আল্লাহ তাআলা তোমার ডেস্টিনি অন্য জায়গায় লিখে রাখছে, সেটা তুমি এখন পাবা না মিলাইতে। এটা তুমি মিলাইতে পারবা আরো পরে। যে স্টিভ জবসের সেরা যে ভাষণ, সেখানে তিনি 3টা জিনিস নিয়ে কথা বলছিলেন। এর মধ্যে প্রথমটা ছিল কানেক্টিং ডটস। একটা মানুষের লাইফে যখন ঘটনাগুলো ঘটে, তখন সে কিন্তু বোঝে না কেন ঘটতেছে, কেন খারাপগুলা ঘটতেছে। সে যখন সামনে আগায় পিছনে ফিরে তাকায়, তখন সে বোঝে আসলে আমার লাইফে যা যা ঘটে আসছে, এই জায়গায় আসার কারণেই ঘটছে। তুমি চেষ্টা পুরোপুরি করছো, তুমি পারো নাই, তার মানে কি, তার মানে তোমার জন্য অন্য কিছু আছে যেখানে তুমি ভালো করতে পারবা, তুমি ভালো কিছু করতে পারবা, সেটা থ্যাংক ইউ এখনো শুভ্র। পর্যন্ত আসে নাই। আমরা ওদের কথা একটু শুনি। আমরা সবাই শুভ্র ভাইয়ের কথায় আমিন বলি, আমিন। শুভ্র, ওরা ওরা অনেকজন অপেক্ষা করছে।
থ্যাংক ইউ শুভ্রা, তুমি মন খারাপ করো না, কিন্তু যারা না 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 4-5 জন আরো আছে, ওরা ওরা ওদের না, কথাটা আমরা শুনে এবার নিক। বাকিদের কথা শুনি। না, আমি সাজেদা, আসলে ভাবতেছিলাম যাদের চান্স হয় নাই ওদেরকে নিয়ে আসলে ভাবতেছিলাম যে না ওরা, আমি আমি কিন্তু আসলে আমি কিন্তু গতকালকে থেকেই ভাবতেছি যে আসলে ওদের কি মানে ওদের অবস্থাটা এখন কেমন হবে। না না, ওদের অবস্থা তো, ওদেরকে সবাইকে জয়েন করতে বলেছি, কিন্তু আজকে তো আসলে সবার এই আমাদের প্রথম, রাজীব ভাই, প্রথম যে ছেলেটা কথা বলেছে আজকে, ও এবার অল্পের জন্য চান্স পায়নি, মানে একদম প্রথম, হ্যাঁ, মানে আজকে লাইভে। তো ও সাহস করে এসেছে, ও বোধহয় 71 বা 72 পেয়েছে। তো ও আজকে এই লাইভের টোনটা শুরু থেকেই একটা অন্য সুরে নিয়ে গেছে আর কি। তো এখানে সাজেদা ছিল, সাজেদা হোসেন ভাই ডিএমসি তে চান্স পেয়েছে আমাদের ব্যাচ থেকে, তাই না সাজেদা? তুমি তো। জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাজেদা, একটু তোমার একটু আম, তু- তুমি একটু সবার উদ্দেশ্যে কিছু কথা বলো ভাই। নেক্সট স্টার তুমি, চিটাগাং এর বীর চট্টলার আগুন, বলো একটু আচ্ছা ভাই, আমি একটু গুছাই কথা বলতে পারি না, তো আমি আমার মতো করেই বলছি। প্লিজ। আমি আসলে একাডেমিক থেকে ভালো করে পড়ছি, মানে অ্যাডমিশনে যে 3 মাসে পড়ে চান্স পাইছি, আমার ক্ষেত্রে ব্যাপারটা তেমন না। আমি একাডেমিকে বায়োলজি মানে মেডিকেল স্ট্যান্ডার্ড করে পড়ছি। আমি শুক্রবার একাডেমিক সাইকেল গুলাতে ছিলাম। তারপর মানে অনেকে বললো যে 3-4 ঘন্টা পরে চান্স পাইছে, আমার মানে 3-4 ঘন্টা ঘুমাইছে। আমার ক্ষেত্রে ওটা না, আমি রাজীব ভাই অনেক আগে একটা ভিডিও দেখছিলাম যেটাতে বলতেছে যে মানে ঘুমটা ঠিক রাখতে। তো আমার দিক থেকে আমি 6-7 ঘন্টায় ঘুমাইছি, বাকি যা টাইম ছিল এগুলাতেই পড়ছি। আর রিভিশনটা দিছি আর কি ভালো করে। মানে আমি ধরতে গেলে একাডেমিক থেকে পড়ছি সবগুলা, মানে বই সম্পর্কে আইডিয়া ছিল ভালোই। আর এক্সট্রা ইনফোতে অত বেশি মানে এক্সট্রা ইনফো নিয়ে তো মানে হাইপ ছিল না আমার মধ্যে। আমি মেইন বইটাতে বেশি ফোকাস করছিলাম, যে মানে এটাতে কোয়েশ্চেন আসলে যেন আমি ভুল না করি। আচ্ছা, তারপরে তুমি একটু ওভারঅল আর কত। আমার, হুম। আমি বললাম তো আমি 6-7 ঘন্টার মতো ঘুমাইছি। লাস্টের দিকে হয়তো একটু কম ছিল ঘুমটা, কিন্তু ফার্স্টের দিকে মানে লাস্টে একটু বেশি টেনশনে পড়ে গেছিলাম, মানে চান্স হবে কি হবে না। আচ্ছা, আগুন অবস্থা, আগুন অবস্থা। ঠিক আছে, তুমি মূল বইটাই ভালো করে পড়েছো শুরু থেকেই, তাই তো? জি তুমি ভাইয়া। দুই লাইনে তোমার ছোট ভাই বোনদের উদ্দেশ্যে 2 লাইনে দুটো পরামর্শ দাও, যেটা তোমাকে, ধরো এই 1.5 লাখ বাচ্চা পরীক্ষা দিল, তার মধ্যে তুমি কত, 100 কততম, 85তম, রাইট? না, আমি 209তম। 209তম, তুমি মার্ক পেয়েছো 85, তাই তো? জি। ভাই কি দিন আসলো, মানে আমি 83 পাইছিলাম ভাই, 83 পেয়ে আমি টপ 5-এ ছিলাম, 85 পেয়ে 209। মানে পরিস্থিতি দিনকে দিন এত কঠিন হচ্ছে, পোলাপানকে যে একটু সাহস দিব আমার নিজেরই ভয় লাগে। ঠিক আছে, তোমার কি মনে হয় সাজেদা, একটা 25 ব্যাচের বা 26 ব্যাচের যারা সামনে আছে, এদের কোন দুটা কাজ করলে এরা সফল হওয়ার সম্ভাবনা আছে? 2 লাইনে খালি বলো। আমার মতে একাডেমিক থেকে ভালো করে পড়া উচিত, মানে সবগুলা মূল বই সম্পর্কে একটা আইডিয়া থাকা উচিত। পর মানে একাডেমিকটাকে ভালো করে কাজে লাগানো উচিত, মানে ওখানে যে সিলেবাসটা আছে ওটা ভালো করে শেষ করা উচিত। হ্যাঁ, তারপর মানে অ্যাডমিশনে কি আর কি, মানে বেসিকটা ক্লিয়ার করা উচিত। দ্যাটস ট্রু, দ্যাটস ট্রু। আর তো জিকে ইংলিশ নিয়ে 2টা লাইন বলে দাও তো। সরি, বুঝি নাই। জিকে আর ইংলিশ কিভাবে পড়েছো, জাস্ট এটা বলে দাও তো। জি, আমি সম্পদ ভাই আর স্লাইড গুলা দেখতাম ক্লাসে। আমি সবগুলা ক্লাস করছি, ব্যাপারটা তেমন না। আমার যে জায়গাতে বেশি প্রবলেম ছিল ওই ক্লাসগুলা করছি, বাকিগুলা স্লাইড দেখতাম ভেরি আর গুড, কি। জিকে তো ক্লাস যেগুলা মানে আমার বুঝতে প্রবলেম হচ্ছে মানে দেখা উচিত ওইগুলা দেখতে, আর বাকি স্লাইড গুলা দেখতাম জিকে ইংলিশ। আচ্ছা ইনশাল্লাহ। সাজেদা ভাইয়া, তুমি একাডেমিক থেকে আহ, উম, ধরো তোমার তো আমি যতটুকু কথা শুনে বুঝলাম একাডেমিক থেকে হয়তো বা ইচ্ছা ছিল মেডিকেলে পড়া, রাইট? প্রথম থেকেই। জি, আমার একদম ইন্টার ফার্স্ট ইয়ার থেকে মানে আমার বাবার ইচ্ছা ছিল ছোট থেকেই যে আমাকে ডাক্তার হিসাবে দেখবে, তো ওইটাই আমি ফার্স্টের থেকে ওইটা নিয়ে পড়ছিলাম, ওইটাই টার্গেট তোমার ছিল, আর কোনো হোম দিকে ছিল না। ডিস্ট্রিক্ট কোথায় ছিল ভাইয়া? আমার চট্টগ্রাম। চট্টগ্রামে, আচ্ছা আচ্ছা। তো একাডেমিকে তুমি কোন সাবজেক্টটাকে বেশি মানে প্রায়োরিটি দাও? অফকোর্স মানে এটা যদিও কমন উত্তর, বা তারপর তোমার মুখে শুনতে যাচ্ছি আসলে, কারণ এখানে অনেক জুনিয়র ক্লাস তোমাদের এই না, লাইভটা আমি দেখতেছে। আসলে ওটা আমার টার্গেট ছিল যে আমি সব সাবজেক্টেই ভালো করব, মানে কোন একটা স্পেসিফিক সাবজেক্টে যে ভালো হতে হবে আবার কোনোটাতে দুর্বল হবে এরকম না। আমি দেখতাম মানে আমি যেন সবগুলাতেই ভালো হই। আমার অ্যাকচুয়ালি ম্যাথটা বেশি করা হইতো, কারণ আমি ম্যাথ একটু ভয় পাইতাম, মানে যদি একটু না পারতাম আমি নার্ভাস হয়ে যেতাম, যার কারণে ওটাতে আমি বেশি ফোকাস করছিলাম। আর তোমার সাথে বায়োলজি তো এখানে পড়াই আমার ছিল, আমি আপনার ক্লাসগুলা সবগুলাই। তোমার সাথে এখানে আমার একটা স্টোরি ভালো মিলে যাচ্ছে, সেটা হচ্ছে যে আমি যেহেতু ওই যে মেডিকেলে পড়ার ইচ্ছা ছিল, তো যার কারণে ম্যাথ তো একটু ভয় পেতাম আমি, তুমি যে কথাটা বললা এই কারণে আমি এসএসসি এইচএসসি তে এসে ম্যাথকে আমি আমার মেন সাবজেক্ট করে নিই।
যে ম্যাথকে মেইন সাবজেক্ট করে নিই, মেইন সাবজেক্ট যেহেতু তার মানে তো আমাকে এখানে এ প্লাস পাইতেই হবে। তো ম্যাথকে মেইন সাবজেক্ট বানিয়ে নিয়েছিলাম এবং ম্যাথ বেশি বেশি করতাম। আরো মজার বিষয় হচ্ছে আমার কলেজের মানে এইচএসসি রেজাল্টে বায়োলজি থেকে ম্যাথের নাম্বার বেশি ছিল, ম্যাথ এত বেশি করতাম। মানে হ্যাঁ, এটা এদিক থেকে তোমার সাথে মিললো যে আসলে বায়োলজি মেডিকেলে পড়তে চাই বলে বায়োলজি বেশি পড়তাম, ব্যাপারটা এরকম না। ম্যাথকে ভয় পাইতাম বলে ম্যাথটা বেশি করতাম, পরীক্ষার আগে ম্যাথটাই বেশি করা হয়েছে। আমার ক্ষেত্রেও সেম, আমি যেটা ভয় পাইতাম ওটাতে টাইম বেশি দিতাম। যেহেতু বায়োলজিটা আমি পারতেছি মোটামুটি পড়লে, তো ওটা তো আমার কম পড়লেও চলতেছে। যেহেতু আমি ম্যাথটা এক্স্যাক্টলি। ভয় পাচ্ছি, তো আমি ওটাতে বেশি ফোকাস করতাম, কারণ মেডিকেলের জন্য তো প্লাসটা দরকার। তখন তো 200 ইয়েস। মার্ক ছিল। হ্যাঁ, তারপর লাস্ট মোমেন্টে এসে তো মার্ক অনেকটা ইয়ে থেকে কমে গেল, অনেক যার কমে কারণে গেছে। এটা মানে অনেকটা ভালো হয়েছে এই জিনিসটা। কারণ হচ্ছে তো দেখা যায় জিপিএ থেকে বড় একটা অংশ কমে যেত। যাক, আর তুমি যেহেতু বললা যে তুমি একাডেমিক সাইকেলে ছিলা, শুনে ভালো লাগলো। একাডেমিক সাইকেল গুলা তো আসলে মানে একটা স্টুডেন্টের শুরু থেকে তাকে তৈরি করা। কারণ যেহেতু 24 ব্যাচ, 24 ব্যাচের সাথে আমার অনেক স্মৃতি আছে একাডেমিক সাইকেলে, কারণ এখান থেকে সাইকেলটা শুরু করা হয়েছিল। এন্ড এখন আমি 24 ব্যাচের শুরুর দিকের কথাগুলো মনে করলে আমি মাঝে মাঝে নস্টালজিক হয়ে যায়। এই বনে জঙ্গলে ঘুরে ঘুরে বায়োলজির জিনিস কালেক্ট করা, তোমাদেরকে পড়ানো, এটা অন্যরকম একটা আবেগ কাজ করে। ইভেন ইভেন তোমরা শুনলে অবাক হবা, 26 ব্যাচের স্টুডেন্টরা, 25 ব্যাচের স্টুডেন্টরা তো বলছে, 26 ব্যাচের স্টুডেন্টরাও বলে, ভাইয়া আপনি মনে হয় 24 ব্যাচের স্টুডেন্টদের কেমন একটু বেশি ভালো করে পড়াইতেন। যাক, ভালো লাগলো তোমার সাফল্যের কথা শুনে। এই যে দেখতে দেখতে দিন চলে যায়, এখনো মনে পড়ে যে ফেব্রুয়ারি মাসে 2023 সালের ফেব্রুয়ারি মাসে আমি প্রথম সাইকেলের ক্লাস নেওয়া শুরু করলাম, আর আজকে তোমরা এখন মেডিকেল চান্স পেয়ে গেলাম। জি, আমার মানে ইন্টারে ফার্স্ট আপনার ক্লাস দিয়েই শুরু, ফার্স্ট শেষও হয়েছিল বায়োলজিটা সবার আগে। সবাই হ্যাঁ, এমনি ইন্টারে যখন উঠছিলাম সবাই ভয়টাও বায়োলজিতে লাগাইছিল যে বায়োলজি শেষ হয় না, মানে অনেক বড় সিলেবাস, না বাট এই সবার আগে আমার জিনিসটা, ওটাই শেষ হয়েছিল। বায়োলজি শেষ হয় না, বায়োলজি শেষ হবে না, এই ভয়টা অনলাইন পাশাপাশি অফলাইনে তো অনেক বেশি। দেখা যায় যে স্টুডেন্টের ফার্স্ট ইয়ার চেঞ্জ হয়ে যায়, কিন্তু ইয়ার চেঞ্জের সিলেবাস শেষ করতে পারে না বায়োলজিতে। তো এই জায়গায় আমার একটা চ্যালেঞ্জ ছিল যে সবার আগে বায়োলজি সিলেবাসটা শেষ করে দিব। আলহামদুলিল্লাহ সেটা 24 ব্যাচের ক্ষেত্রে সম্ভব হয়েছে, 25 ব্যাচের ক্ষেত্রে সম্ভব হয়েছে, এবং 26 ব্যাচের ক্ষেত্রেও হোপফুলি এটা ইনশাল্লাহ এই ধারাটা অক্ষুণ্ণ থাকবে। আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ সাজেদা। তোমার সাথে ক্যাম্পাসে দেখা হবে, সেলিব্রেশনে তো দেখা হবেই, তাই তো? তুমি সেলিব্রেশন আসছো তো? অবশ্যই ভাইয়া দোয়া করবেন যেন সামনে আরো ভালো করতে পারি। আর ভালো কি করবি রে আপু, একটু ঘুমা, অনেক পড়ালেখা করে ফেলছিস, কয়েকটা ভালোটা রেস্ট নে। ভালো তো না, যেটার জন্য এতটুকু আসছি ওটা তো ভালো করতে হবে। ভালো করবা, তোমরা ভালো করবাই ইনশাল্লাহ। ঠিক আছে সাজেদা, ভালো থাকো বাবা। ওকে। আম, আমরা এখানে বাকি যারা আছে, কেউ কি বাকি আছে? ফাতেমা, ইমু, আসসালামু আলাইকুম স্যার ভাই। হ্যাঁ তানজিদ আহমদ, ইমু। ইমু বলো ভাইয়া, শুনছি। আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ বলো। জি ভাইয়া, আমি ওই সিলেট থেকে বলছি, আমি কুমিল্লা মেডিকেল কলেজে চান্স পাইছি। অভিনন্দন, অভিনন্দন, অভিনন্দন। কুমিল্লার তোমার একজন সহপাঠীকে পাওয়া গেছে আজকে, রাইট? জি ভাইয়া, আমি চাচ্ছিলাম যে আমি কুমিল্লা থেকে আমার নিজের যে এলাকা সিলেটে চলে আসবার জন্য, কিন্তু কুমিল্লা এই আমি যদি মাইগ্রেশন করি তাহলে যদি বরিশাল চলে আসে তাহলে আর একটা সমস্যা। আমি কি ডাইরেক্ট কোনোভাবে এই সিলেটে আসতে পারবো মাইগ্রেশনের পরে? না না, মাইগ্রেশন দিয়েছে বলেই যে তোমাকে বরিশাল যেতে হবে ব্যাপারটা কিন্তু তা না। মানে মাইগ্রেশন তুমি অন করলা, অন রেখেছো, তোমার নাম আসছে বরিশাল মেডিকেল, ইটস আপ টু ইউ। তুমি চাইলে চেঞ্জ করতে পারো, তুমি না চাইলে চেঞ্জ করবা না, তুমি কুমিল্লাতেই থেকে যাবা। কথাটা কি বুঝাতে পারলাম? জি ভাইয়া। হ্যাঁ, আর তুমি যদি মনে করো যে ধাপে ধাপে আগাবে, আগে কুমিল্লা তারপরে বরিশাল, বরিশালের পর সিলেট হবে, তাহলে এই রিস্ক তোমাকে একটু নিতেই হবে যে মাইগ্রেশন অন করে বরিশালে আসতে হবে, তারপর সিলেট আসবে কিনা সেটার জন্য এই রিস্ক তোমাকে নিতে হবে। বুঝাতে কি পারলাম? জি এক ভাইয়া। ধাপে এটা সুযোগ সম্ভবত নাই, সম্ভবত নাই। তারপরও অনেক সময় হয় যে অনেকে এক্সচেঞ্জ যদি থাকে, যদিও ব্যাপারটা রেয়ার, তারপরেও হতেই পারে যে আমি কুমিল্লায় চলে যেতে চাই, ও সিলেট থেকে কুমিল্লা, কুমিল্লা থেকে সিলেটে যাবে, এমন যদি কখনো সম্ভব হয়, এটা অনেক সময় আবেদন করলে সম্ভব হলেও হতে পারে। তবে এরকম কেস আমি নিশ্চিত না। কিন্তু তুমি যেটা বললা, ডিরেক্ট এক ধাপে কুমিল্লা থেকে সিলেট আসাটা টাফ। তোমাকে মাইগ্রেশন অন করে ধাপে ধাপেই আগাতে হবে, একটু রিস্ক তো নিতেই হবে। জি বুঝতে ভাইয়া। পেরেছি? জি ভাইয়া। ওকে, সুন্দর। ঠিক আছে, তুমি একটু কথা বলো আসলে। আর থ্যাংক ইউ ভাইয়া, আপনাদের জন্য আমি আজকে এই মেডিকেল এক্সামে পারছি ভাইয়া, কারণ আমি নিজের প্রতি এতটা বিশ্বাস ছিল না। তারপর ভাইয়া পরীক্ষার আগের দিন যে আপনি একটা লাইভ সেশন করছিলেন ওইটা দেখার পর আমার নিজের প্রতি একটা কনফিডেন্ট আসলো। আমি
প্রচুর লেভেলে ডিপ্রেস ছিলাম, তারপর আপনার ওই লাইভটা দেখার পরে নিজেকে বুঝাইতে পারছি, তারপর থেকে একটু মনোবল আসছে। এটা আমার জন্য অনেক একটা পজিটিভ দিক নিয়ে আসছে। থ্যাংক ইউ। আমরা যে তোমার এই যাত্রার পথে একটু সাহায্য করতে পেরেছি, আমরা আল্লাহ পাকের কাছে ধন্যবাদ জানাচ্ছি। তুমি একটু উপকৃত হয়েছো, তোমার জন্য, তোমার প্রতি তুমি যে আমাদের ভরসা রেখেছো, তোমার প্রতি কৃতজ্ঞতা। ইনশাল্লাহ ঠিক আছে। ওকে। দোয়া করবেন ভাইয়া সবাই আমার ওই যে জন্য। কাউসারা তোমার কাছে জানতে যাচ্ছে, ভাই আপুরা আপনারা কিভাবে পড়তেন, তুমি একটু সংক্ষেপে বলে দাও, প্রত্যেকের পড়ার স্টাইল তো আলাদা, তুমি কিভাবে পড়লা সেটা বলে দাও। আসলে ভাইয়া আমি এই কম পড়তাম, বাট আমি ট্রাই করতাম যে রেগুলারলি মেনটেন করার জন্য, মানে প্রত্যেক দিন একটু একটু করে যে আমার পড়াটা গোছানোর জন্য। মানে আমি একটা না এই 10 ঘন্টা 12 ঘন্টা পড়তে পারতাম না, আমার একটু অসুবিধা হতো। এই জন্য আমি ট্রাই করতাম যে প্রত্যেকটা দিন আমি যাতে আমার পড়াগুলো শেষ করতে পারি, একটা রেগুলারিটি মেনটেন করতে পারি। যে কেউ যদি রেগুলারিটি মেনটেন করতে পারে, আমি আশা মনে করি যে সে ভালো কিছু করতে পারবে। খুব সুন্দর পরামর্শ, খুব সুন্দর পরামর্শ ইমু। তুমি রেগুলারিটি মেনটেন করতে, খুব ভালো, খুব ভালো। থ্যাংক ইউ ভাইয়া, তোমার সাথে ইনশাল্লাহ সেলিব্রেশনে দেখা হবে। ওকে জি ফাইন। জি। ঠিক আছে, আমার মনে হয় যে যারা আজকে বাকিরা চান্স পেয়েছে, অনেকেই আহ, অনেকেই লাইভে হয়তো বা আসতে চাচ্ছে না, অনেকেই লাইভে নাই। আর এই মুহূর্তে যে লাইভে আছো, আর কেউ কি কথা বলতে চাও? অনেকক্ষণ হয়ে গেল, প্রায় 1 ঘন্টা 50 মিনিট হয়ে যাচ্ছে, গলা শুকায় কাঠ হয়ে গেছে। আহ, আর কি কেউ কথা বলবা? রাজীব ভাই, আপনি সবার উদ্দেশ্যে একটা লাস্ট মেসেজ দেন। আমার মনে হয় যে আজকের মতো আমরা এখানে শেষ করতে পারি ভাইয়া। লাস্ট মেসেজ, মানুষের মৃত্যুর ব্যাপার আসলে লাস্ট মেসেজ। না ভাই, এখানে পার্সোনালি বলবো যারা চান্স পায়নি তারা যেন সবখানে এক্সাম দেয়। ভাই আমি পরের বার মেডিকেলে চান্স পেতেই হবে, এইটাও যদি মাথায় থাকে, তারপরে বলবো ঢাবি পরীক্ষা, ডেন্টালের পরীক্ষা, জাবির পরীক্ষা যা থাকবে সব দিতে হবে, ভালোভাবে দিতে হবে। এই ভুলটা করা যাবে না। সবগুলো যখন শেষ হয়ে যাবে, কোথাও না কোথাও চান্স পাবা, সেখানে ভর্তি হয়ে থাকবা। আর সামহাও যদি চান্স না হয়, তখন সেকেন্ড টাইমের প্রিপারেশন শুরু হবে। এখন আরেকটা জিনিস হলো, যারা চান্স পাইছো, আমি এটা কিন্তু মেডিকেলে চান্স পাওয়ার পরে আমি প্র্যাকটিস করছিলাম কিছুদিন, 6 মাসের মতো প্র্যাকটিস করছি। সেটা হলো রেগুলার ক্লাস করা। কেউ যদি রেগুলার আইটেম দেয়, তাহলে তাকে মেডিকেল লাইফ নিয়ে কোনো ভাবতে হবে না। ছোট ছোট এক্সামগুলো জাস্ট রেগুলার আইটেম, কোনোদিন আমি আইটেম পেন্ডিং রাখবো না। আইটেম মানে কিন্তু ক্লাস টেস্ট, হ্যাঁ, ছোট ছোট কুইজগুলো। আর একটা জিনিস, সেটা হলো লেকচার গ্যালারিতে, টিউটোরিয়াল গ্যালারিতে ফার্স্ট বেঞ্চে বসা। এই জিনিসটা হয়তোবা তোমার ভেতরে যে ভয় জড়তা আছে এগুলো দূর করে দিবে। তখন ভাইবা বোর্ডে যখন তুমি এক্সামগুলো দিবা, তখন একটু খারাপ লাগা কমবে, এবং টিচার যদি তোমাকে রেগুলার সামনে দেখে, তার মধ্যে কিন্তু তোমার একটা চেহারা মেমোরি ক্রিয়েট হবে। তো ভাইবা বোর্ডগুলোতে গেলে তুমি যেমনই প্রিপারেশন নাও না কেন, স্যার যদি রিকল করতে পারে যে তুমি রেগুলার ক্লাস করছো, তাইলে তোমাকে মেডিকেলে চিন্তা করতে হবে না। সো যারা চান্স পাইছো, রেগুলার ক্লাস করা, সামনে বেঞ্চে বসা, আর রেগুলার আইটেম দেওয়া, দ্যাটস এনাফ। পড়ালেখা কেমন করতেছো না করতেছো সেটা তখন এমনি হয়ে যাবে। থ্যাংক ইউ, আমার কথা শেষ। আমরাও ভাইয়া শেষ করবো। শুভ্র, তুই কিছু তুমি বিদায়ী মেসেজ দিয়ে দাও। 24, 25, 26, 27। যারা যারা আছো লাইফে, জার্নি চলবেই। আজকে সাকসেসফুল হইছো, যারা যারা চান্স পাইছো তাদের দেখবা জাস্ট 1 সপ্তাহ পর থেকে, 1 সপ্তাহ পর না একটু পরে আর কি, ক্লাস শুরু হওয়ার পর থেকে তোমাদের কাছে সাকসেসফুল ডেফিনিশন চেঞ্জ হয়ে যাবে। তখন দেখা যাবে কি আস্তে আস্তে জিনিসগুলো ফেড হয়ে যাবে, অন্য অন্য টার্গেট তখন লাইফের সামনে আসতে থাকবে। যারা যারা চান্স পাও নাই তারা আপাতত এই টার্গেটটাই রাখো যে চান্স পাইতে হবে, একটা বছর এখনো সুযোগ আছে, এবং সেকেন্ড টাইমের এখন মার্কও কম কাটা যায়, জিপিএ থেকেও মার্কের পরিমাণটা কমে আসছে। সো ইনশাল্লাহ ভালো কিছু হবে। তোমার সবাই ভালো থাকো। চেষ্টা করেছি তোমাদেরকে দেওয়ার জন্য, আরো চেষ্টা করে যাব। দোয়া করো যাতে সুস্থ থাকি, এরকম আরো অনুভূতি শুনতে পারি। ইনশাল্লাহ। আমার মনে হয় যে আজকের মতো এখানে শেষ করছি। অনেকেরই কথা শোনা হলো না, আমরা সফল যারা চান্স পেয়েছে তাদের কথা শুনলাম, এবং অনেকেই কিন্তু মন খারাপ করেছে, ভাইয়া আপনারা কি শুধু এদেরকে প্রমোট করছেন? আমি কিন্তু আমাদের গ্রুপে সবাইকে জয়েন হতে বলেছি, সবাইকে, যারা চান্স পেয়েছে তারা, যারা চান্স পায়নি তারাও। কারণ চান্স পাওয়ার সফলতা যদি আমাদের হয়, যারা চান্স পায়নি তাদেরটাকে যদি ব্যর্থতা হিসাবেও ধরি, সাময়িক ব্যর্থতা, সেই সাময়িক ব্যর্থতার ভাগিদারও কিন্তু আমরা।
এটাই সত্য, এটাই সত্য। তো আমরা যখন কালকে ধরো এসিএস মেডিকেল ব্যাচ থেকে এতজন চান্স পেলো এবার রাজীব ভাইয়ের তত্ত্বাবধানে, আমি শুভ্র ছিলাম, মাসরুর ছিল, সঞ্জয় দাদা ছিলেন, আহ, স- তারপরে সাকিব ছিল, সাথে মিহান, তাহমিদ, আহ, সম্পদ, তৌহিদুজ্জামান। আমরা তোমাদের সবার জন্য আমাদের পক্ষে যতটুকু সম্ভব ছিল আমরা চেষ্টা করেছি ভাইয়া। হয়তো তোমরাও তোমাদের সর্বোচ্চ চেষ্টা করেছো, কিন্তু সব সময় কোরআনের একটা আয়াত আছে যে তোমরাও পরিকল্পনা করো, আল্লাহ পাকও পরিকল্পনা করেন, এবং কোনো সন্দেহ নাই যে আল্লাহ পাকের পরিকল্পনাটা বেটার। তো এখানে আল্লাহ পাক হয়তো বা চান যে তোমার এবছর তুমি মেডিকেলে পড়বা না, তুমি অন্য কোথাও পড়বা, বা তোমার জীবনে তুমি অন্য কিছুতে সেরা কিছু হবা, তাই না? মেডিকেলে পড়াই তো শেষ কথা না। তো আহ খুব খুশি হতাম যাদের মনটা খারাপ আজকে, তারাও যদি আমাদের সাথে যুক্ত হয়ে আরো কয়েকটা কথা বলে কষ্টটা ভাগাভাগি করতো। আনন্দ ভাগাভাগি করতে খুবই সবার ভালো লাগে, কিন্তু দুঃখ ভাগাভাগি করা কিন্তু কঠিন। এই কষ্টের কথাগুলো শুনে সমবেদনা জানা কঠিন। আমরা সেই কঠিন কাজটা আজকে করতে চেয়েছিলাম। আমরা ওই ভাই আপুদের জন্য আমি এটুকুই বলবো যে জাস্ট ধৈর্য ধরো। রাজীব ভাই যেটা বললেন, আগামী 2 মাস সবগুলো পরীক্ষায় অংশ নাও, একটা জায়গায় চান্স নিশ্চিত করো, এরপরে সিদ্ধান্ত নিবা যে তুমি মেডিকেল সেকেন্ড টাইম দিবা কি দিবা না। যদিও দাও, তুমি যদি সিদ্ধান্ত নাও যে মেডিকেলেই পড়বো, কিন্তু সবগুলো অ্যাডমিশন টেস্টে অংশ নিবা, এটা তোমাকে অনেকটুকু অনেকটুকু শেখাবে। তো 24-এর সাথে আমাদের একটা ধাপ শেষ হলো, সামনে আর্ম ফোর্স আছে, ডেন্টাল আছে। আমরা তোমাদের জন্য যতটুকু পারি আমরা চেষ্টা করব তোমাদের এই সাহায্যে আসার। আর 25 ব্যাচ 26 ব্যাচ পড়তে থাকো ভাইয়া আপুরা, পড়ার বিকল্প কোনো কিছু নাই। শর্টকাট বলে আসলে খুব বেশি কিছু শর্টকাট নাই, সাফল্যের শর্টকাট আসলে নাই। তো সবার জন্য ভালোবাসা, সবার জন্য দোয়া রইলো। আজকে লাইভ আমরা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।